কিছু বলার আগে আমার গালের উপর মেয়েটি ঠাস ঠাস করে দুটি থাপ্পড় মেরে দিল। তারপর বলল, তোর কত বড় সাহস, তুই ছোট লোকের বাচ্চা হয়ে আমার গায়ে টাচ করলি? আপনি ভুল ভাবছেন, আমি তো মেয়ে দেখলেই তাদের সাথে ইফটিজিং করতে মন চায়, তার সাথে লুচ্চামি করতে মন চায়, তাই না? আরে আমি তো আপনাকে বলতে না বলতেই 4-5 জন ছেলে আমাদের কাছে চলে আসলো আর এসেই বলল, কি হয়েছে ম্যাডাম? দেখেন না, এই ছেলেটা আমাকে রাস্তায় একা পেয়ে আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, আরো আমার গায়েও হাত দিচ্ছে। আপনি আমাকে ভুল বলছেন, আমি তো আপনাকে রাস্তায় মেয়ে দেখলেই তাদের গায়ে হাত দিতে মনে চায়, তাই না? তোকে আজ বোঝাবো মেয়েদের গায়ে হাত দিলে কি শাস্তি হয়। ভাইয়া আপনারা আমার কথাটা একটু শুনুন। ম্যাডাম আপনি যান, একে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে। এই কথা বলে মেয়েটি চলে গেল আর এদিকে ছেলেগুলো বলল, এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মার বেটাকে। এই কথা বলে ছেলেগুলো আমাকে মারতে শুরু করলো আর ওরা আমাকে মারতে মারতে আধমরা করে ওই অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। আর আমি ওখানে আধমরা অবস্থাতে ভাবতে লাগলাম, হায় রে আজব দুনিয়া, আজকাল হয়তো মানুষের উপকার করতে গেলেও মার খেতে হয় বা অপমানিত হতে হয়, যার কারণে হয়তো মানুষের উপকার করা ছেড়ে দিয়েছে। আসলে মেয়েটি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে তার কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে গান শুনতে শুনতে যাচ্ছিল, কিন্তু সে হয়তো খেয়ালই করেনি যে হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে চলে এসেছে। আর ঠিক তখনই তার পিছন থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে আসতেছিল আর অনেক হর্ন দিতেছিল, কিন্তু মেয়েটির কানে হেডফোন থাকার কারণে হয়তো শুনতেই পায়নি। তাই আমি তাকে বাঁচানোর জন্য তার হাতে ধরে এক সাইডে টান দিয়ে নিয়ে আসলাম, আর আনার কারণে কি হলো তা তো আপনারা দেখলেনই। আমি এইসব ভাবতে ভাবতে আমার চোখ দুটো আবসা আবসা হতে লাগলো, আর আমার আবসা আবসা চোখে খেয়াল করলাম যে কে যেন আমার কাছে আসছে। সে আমার কাছে এসে বলল, কে বাবা তুমি, আর তোমার এই অবস্থা কি করে হলো? আমি আর বলতে পারলাম না, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। তারপর আমি যখন চোখ খুললাম তখন আমি আমাকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফেরা দেখে নার্স বলল, আপনার জ্ঞান ফিরেছে তাহলে? আমি কোথায়? আপনি এখন হাসপাতালে। আমি এখানে কেন? আপনাকে অজ্ঞান অবস্থায় একজন লোক আমাদের এই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে যায়, আর আপনার অবস্থা অনেক খারাপ ছিল। আপনাকে তো কোনো ডাক্তার চিকিৎসা করতে রাজি হচ্ছিল না। তারপরে আপনাকে যে লোকটা এখানে নিয়ে এসেছিল সে অনেক অনুরোধ করে, তারপরেও কোনো ডাক্তার রাজি হয় না। তারপর সেই লোকটার বন্ধু এসে বলে, আরে বন্ধু, তুই এখানে কেমন আছিস? আরে তুই এখানে? আমি এখানকার নতুন ডক্টর, কিছুদিন আগে এসেছিস, কিন্তু তুই এখানে কেন? সেটা পরে বলবো, তার আগে আমার সাথে একটু আয়। কোথায় যাব বলবি তো আগে। আগে আসতো, তারপর লোকটা তার ডাক্তার বন্ধুকে আপনার কাছে নিয়ে আসলো, তারপর বলল, বন্ধু এই ছেলেটাকে যে করে হোক না কেন বাঁচাতেই হবে। আচ্ছা আমি দেখছি। তারপর লোকটার ডাক্তার বন্ধু অন্য ডাক্তারগুলোকে বলল তাড়াতাড়ি যেন ইমার্জেন্সিতে একে নেওয়া হয়। তারপর আমাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। তারপর 3 ঘন্টা পরে ডাক্তার বের হয়, আর বের হওয়ার সাথে সাথে লোকটা তার ডাক্তার বন্ধুর কাছে যায়। তারপর বলে, সিটে বসলাম আর আঙ্কেল পিছনে বসলেন। তারপর গাড়ি চলতে লাগলো। তখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল কোথায় যাব, আমি তো রাস্তা চিনি না। ওকে ঠিক আছে, তুমি যাও, আমি রাস্তা বলে দিচ্ছি। আচ্ছা। তারপর আঙ্কেল রাস্তা বলতে লাগলো আর আমি সেই অনুযায়ী চলতে লাগলাম। এভাবে কিছুক্ষণ চলার পর একটা বড় বাসার সামনে আঙ্কেল গাড়ি থামাতে বললেন, হয়তো এটাই আঙ্কেলের বাসা। তারপর সেই বাসাতে গিয়ে গাড়ি পার্কিং করে আমি আর আঙ্কেল ভিতরে চলে গেলাম। ভেতরে এসে তো পুরোই অবাক আমি, কারণ বাড়িটা বাইরে থেকে যতটা না সুন্দর, ভেতর থেকে তার থেকে অনেকটাই বেশি সুন্দর। তারপর আঙ্কেল আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা রুমের ভিতর নিয়ে গেল। তারপর বলল, আজ থেকে এই রুমে থাকবা। আচ্ছা আঙ্কেল। তাহলে তুমি রেস্ট নাও, পরে কথা হবে। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল আর আমি বিছানায় শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত হওয়ার কারণে শোয়ার কিছুক্ষণের ভেতরে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠতে উঠতে বিকেল হয়ে গেল। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে আঙ্কেলের কাছে গেলাম। তারপর আমি বললাম, আঙ্কেল আমি একটু মার্কেট থেকে আসছি। কেন? আসলে বাড়ি থেকে আসার সময় বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি, তাই একটু শার্ট প্যান্ট কিনবো। আচ্ছা ঠিক আছে, যাও। আর তোমার কাছে টাকা আছে তো, নাকি আমি দেব? না আঙ্কেল, আমার কাছে টাকা আছে। আচ্ছা তাহলে যাও। তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে আমি একটা রিক্সা করে মার্কেটের দিকে চলতে লাগলাম। আসার সময় আঙ্কেল অনেকবার গাড়ি নিয়ে আসতে বলেছিল, কিন্তু আমি আনিনি। মার্কেটে চলে আসলাম। আমার কাছে কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি কিছু পোশাক কিনে আনলাম।
বেশি দামি পোশাক কিনলাম না, কারণ সব টাকা শেষ করে ফেললে পরে আমি টাকা কোথায় পাবো, এইভাবে কিনলাম। তারপর কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আঙ্কেল বলল, তোমার কেনাকাটা শেষ? জি আঙ্কেল। তাহলে তুমি তোমার রুমে যাও। আঙ্কেল যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করা ছিল। বলো। এই বাসাতে কি আপনি একাই থাকেন নাকি? না, আমি একা থাকি। আমি আর আমার মেয়ে এই দুজনে থাকি। ও, তা আপনার মেয়েকে তো দেখতে পাচ্ছি না। আমার মেয়ে কয়েকদিনের জন্য তার বান্ধবীর বাসায় গিয়েছে, কিসের যেন অনুষ্ঠান আছে, তাই কয়েকদিনের মধ্যে চলে আসবে। ও আচ্ছা। তারপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে আসার আগে বাসার ল্যান্ডফোন থেকে আমার বাড়িতে কথা বলে নিলাম। তারপর এসে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম থেকে উঠে উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিলাম। আসলে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। তারপর বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তারপর এসে খাওয়া দাওয়া করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেলকে নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। দেখতে দেখতে অফিসের সামনে চলে আসলাম। তারপর আঙ্কেল ভিতরে যেতে লাগলো। তখন আমি বললাম, আপনি কখন বাসায় যাবেন? দুপুরে যাব, তুমি ভিতরে চলে আসো। না আঙ্কেল, আপনি ভিতরে যান। আমি ভিতরে গিয়ে কি করব? তার থেকে ভালো আমি এদিক ওদিক ঘুরি। আচ্ছা ঠিক আছে। তারপর আঙ্কেল চলে গেল আর আমি ঘুরতে লাগলাম। কিছু দূরে যাওয়ার পর আমার চোখ পড়লো একটা কলেজে। তার দেরি না করে কলেজের ভিতরে চলে গেলাম। তারপর একজনকে জিজ্ঞেস করে প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম। তারপর স্যারের সাথে ভর্তি বিষয়ে সবকিছু জানলাম। তারপর আমি ওখানে সব কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে গেলাম। আসলে বাসা থেকে আসার সময় আমি সব কাগজপত্র নিয়ে এসেছি। তারপর স্যারকে আমার সমস্যার কথা বললাম আর বললাম আমি মাঝে মাঝে শুধু ক্লাস করব। স্যারও আমার সমস্যার কথা শুনে রাজি হয়ে গেল। তারপর আমি আর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। তারপর আবার চলে আসলাম আঙ্কেলের অফিসে। এসে দেখলাম এখনো আঙ্কেলের কাজ শেষ হয়নি, তাই আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। তার কিছুক্ষণ পরে আঙ্কেল আসলো। তারপর আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। তারপর প্রতিদিনের মতো আমরা খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে বাসায় চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেল বলল, আজকে আমার মেয়ে মিম আসবে, তাই আজ আর অফিসে যাব না। আচ্ছা আঙ্কেল। তারপর আমি রুমে চলে আসলাম। এভাবে কিছুক্ষণ শুয়েছিলাম। আর শুয়ে থাকতে ভাল লাগছে না, তাই বাইরে এসে আঙ্কেলের সাথে বসে গল্প করতে লাগলাম। এভাবে কিছুক্ষণ গল্প করার পরে হঠাৎ দরজার কলিং বেল বেজে উঠলো। তাই আমি দরজা খুলতে গেলাম কে আসছে দেখার জন্য। আমি যেই দরজা খুললাম, দরজা খুলে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম, আপনি এখানে? তুই আমার বাসায় কি করিস? আপনার বাসা মানে? তোকে আমার বাসায় ঢুকতে কে দিছে? তুই বের হ আমার বাসা থেকে। বাবা, বাবা, এই ছোট লোক আমাদের বাসায় কি করে? ওকে এখান থেকে চলে যেতে বলো। আচ্ছা মা, তুই একটু শান্ত হ। আমি শান্তই আছি। তুমি ওকে আমাদের বাসা থেকে চলে যেতে বলো। ওর মতো লুচ্চা যেন আমার বাসায় না থাকে। আচ্ছা আমি দেখছি, তুই রুমে যা। এই কথা বলে মিম তার রুমে চলে গেল। তারপর আঙ্কেল আমার কাছে এলো আর আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা দুজনে কি দুজনকে আগে থেকে চেনো? আসলে আঙ্কেল হয়েছে কি, আমি যেদিন প্রথম ঢাকায় আসি এই দিন আমাদের সাথে দেখা হয়েছিল। আর এটা কি আপনার মেয়ে নাকি? এটাই আমার মেয়ে আফরোজা আক্তার মিম। আর ওর সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে নাকি? আসলে হয়েছে কি আঙ্কেল, আমি যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখলাম একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে হাঁটছিল আর হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে চলে যাচ্ছে। আর তারই পেছনে একটা ট্রাক দ্রুত গতিতে আসছে আর হর্ন দিচ্ছে, কিন্তু মেয়েটির কানে হেডফোন থাকার কারণে শুনতে পাইনি। তাই আমি তাকে বাঁচানোর জন্য হাত ধরে টান মেরে সাইডে নিয়ে আসি। আর তখন মেয়েটি মনে করো আমি তাকে খারাপ মতলবের কারণে টান মেরেছি, এই আর কি। ও আচ্ছা, আমি দেখছি। তারপর আঙ্কেল আমার কাছ থেকে মিমের কাছে চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম যে আমাকে হয়তো এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে হয়তো এখান থেকে চলে যেতে হবে। আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম। আর কিছুক্ষণ পরে আঙ্কেল আমার কাছে আসলো আর এসে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আঙ্কেল বলল, তুমি আজ থেকে এখানেই থাকবে। ম্যাম রাজি হলো। প্রথমে রাজি হয়নি, পরে আমার কথাই রাজি হয়েছে। আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে যা যা বলেছি এই কথা কি আপনি ম্যামকে বলে দিয়েছেন? না, বলি নাই। আচ্ছা আঙ্কেল, আমি আমার রুমে যাই, না হয় আবার ম্যাম অনেক রাগ করবে। আচ্ছা যাও, আমার মেয়ের কথা কিছু মনে করো না। আমার মেয়েটা এমনই, ছোটবেলা থেকে যখনই ওর মা মারা যায় তখন আমি কথা দিয়েছিলাম যে আমি তার মেয়েকে কখনো কষ্ট দেব না। তারপর থেকে ওকে আলাদা করে দিতে এখনো এতটা খারাপ হয়ে গেছে
কিন্তু ওর মাকে কথা দেওয়ার কারণে এখন আর কিছু বলতে পারি না। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই, আমার মতো গরিবরা এতে কিছু মনে করে না। কি যে বলো না বাবা, ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এ কি করছেন আঙ্কেল? আপনি আমার কাছ থেকে বয়সে বড়, আর এইসব আমার কিছু মনে হয় না, কারণ এসব কথা ছোটবেলা থেকে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল, আমি যাই। তারপর আমি ওখান থেকে চলে আসলাম আমার রুমে। সারাদিন রুমের মধ্যেই কেটে গেল। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু একবার আঙ্কেল বা মিমের সাথে খাইনি। তারপর আমি আঙ্কেলের কাছে গেলাম। তারপর বললাম, আঙ্কেল আজকে কি অফিসে যাবেন না? যাবো, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা আঙ্কেল। তারপর আমি আঙ্কেলের কাছ থেকে আমার রুমে চলে আসলাম। তারপর রেডি হয়ে বাইরে গাড়ির কাছে এসে আঙ্কেলের জন্য অপেক্ষা করতে লাগলাম। তার কিছুক্ষণ পরে আঙ্কেল আসলো। তারপর আঙ্কেলকে নিয়ে আঙ্কেলের অফিসে চলে আসলাম। তারপর আঙ্কেল ভিতরে চলে গেল, সাথে সাথে আমিও গেলাম। আঙ্কেল তার কেবিনে চলে গেল, আর আমি অফিসটা ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ একজনকে দেখে আমার চোখ আটকে গেল। সে আমাকে দেখে অবাক হয়ে গেছে। তারপর সে আমার কাছে আসলো। তারপর বলল, আরে তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আরে আমি তো এই অফিসে চাকরি করি, কিন্তু তুই এখানে কেন? আমিও তো তোমার মতো আঙ্কেলের ড্রাইভার। তা তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। আরে নিশিকে বুঝলাম না তো। চলেন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম তখন নিশি দশম শ্রেণীতে পড়তো। তখন থেকে আমাদের পরিচয়। বড় আপু হয়েছে তো কি হয়েছে, তার সাথে সবসময় দুষ্টিমি করতাম। সে আমার সাথে মজা করতো। তখন থেকে আমি তাকে তুমি করে বলি। সে অবশ্য আমাকে বলেছে আপনি করে বলতে, কিন্তু আমি বলি নাই, আমি তাকে তুমি করে বলতাম। তারপর তাদের যখন এসএসসি পরীক্ষা হয়ে যায় তখন তারা কুষ্টিয়া থেকে কোথায় যেন চলে যায়। তারপর আর তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। অবশ্য আমি অনেক কষ্টই পেয়েছিলাম। আর আজ এতদিন পর দেখা হলো, যাই হোক বর্তমান আসা যাক। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর সে চলে গেল, আর আমিও এক জায়গায় বসলাম। অনেকক্ষণ বসে থাকার পরে আঙ্কেল আসলো। তারপর আমি আর আঙ্কেল চলে আসলাম বাসায়। তারপর আঙ্কেল চলে গেল ভিতরে, আর আমি গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকতে যাব, তখনই কার সাথে আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম। তারপর যখন আমি উঠে দাঁড়ালাম তখন হঠাৎ করে আমার গায়ে ঠাস ঠাস করে 2টা চর মেরে দিল। আর আমি চর খেয়ে অবাক হয়ে তার দিকে তাকালাম। তখনই মিম বলা শুরু করলো, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ধাক্কা মারলি কেন? আমি তো আপনাকে মারিনি, আপনি তো। আমার খেয়ে আমার পরে আবার আমার সাথে লুচ্চামি করিস? আপনি তো ভুল বুঝছেন। আমি তো শুধু ভুল বুঝি, আর তুই তো সাধু। এ কথা বলে আমাকে আরো 2টা চর মারলো, আর আমি তার চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। কারণ যদি আরো কথা বলি তাহলে হয়তো আরো মারবে। তাই কিছু বললাম না, চুপ করে রইলাম। তারপর কিছুক্ষণ ডাকাডাকি করে চলে গেল। আসলে আমি যখন দরজার ভিতর দিয়ে ঢুকতেছিলাম তখন মিম কোথা থেকে যেন এসে ইচ্ছা করে আমাকে ধাক্কা দেয়, আর সাথে সাথে আমি সহ দুজনে পড়ে যাই। তারপর কি হলো আপনারা তো সব জানেনই। তারপর ওখান থেকে আমি আমার রুমে চলে আসলাম, আর ভাবতে লাগলাম, হায় রে আজব দুনিয়া। টাকা হলে আজকাল মানুষ মানুষকে মানুষ বলেই মনে করে না। তারপর সেই দিন আমি আর বাইরে গেলাম না, যদি আবার অপমান করে। তারপর সবাই যখন খেয়ে চলে গেল তারপর আমি গিয়ে খাবার খেয়ে নিলাম। আমার রুমে চলে আসলাম খেয়ে। এসে যখন শুতে যাব তখন আমার মনে পড়লো অনেকদিন বাড়িতে কথা বলা হয়নি। তা আমি আবার আমার ফোন দিয়ে মার নম্বরে ফোন দিলাম, কিন্তু কেউ ধরলো না। আমি এভাবে আরো 6-7 বার ফোন দিলাম, কিন্তু কেউ ফোন ধরলো না। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ কারো কিছু হলো নাকি। তাই আমি আবার আম্মু নাম্বারে ফোন দিলাম। এবার ফোন ধরলো। তখন আমি বলা শুরু করলাম, আম্মু কিছু হয়েছে? ফোন ধরছো না কেন? কারো কিছু হয় নাই তো? তারপর আম্মু যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আম্মু বললো, কে তোর মা? আমি তোর মা না, তোর মা মরে গেছে। কি বলছো মা তুমি এগুলো? ঠিকই বলছি। আর তোকে আমার ছেলে বলতে লজ্জা করছে আমার। আম্মু আমি কি করেছি বলো তো? কি করেছিস জানিস না মনে হয়? নেকা সাজার ঢং বাদ দে। ফোনের ওপাশে মানে আম্মুর কাছ থেকে আব্বুর কথার আওয়াজ পেলাম। তার মানে আব্বু সবকিছু বলেছে। তারপর আমি বললাম, আম্মু বিশ্বাস করো আমি ওইসব কিছু করিনি। আম্মু আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস করতাম যদি এই কথা তোর আব্বু না বললে অন্য কেউ বলতো, তাহলে আমি কোনোদিনই বিশ্বাস করতাম না। আর আজ থেকে কোনোদিন আমাকে বা এই বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না বলে দিলাম। আম্মু আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। আর আজ থেকে মনে করবি তোর আম্মু মারা গেছে, আর আমিও মনে করব আমার একটাই ছেলে।
আম্মু আমার কথাটা একটু শোনো। আর আজ থেকে তুই আমাকে আর আম্মু বলে ডাকবি না, বা আর কোনোদিন আমার সামনে আসবি না, আর আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আর যদি আর কোনো একটা করেছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এটাই আমার শেষ কথা। না আম্মু, এই কথা বলো না। আমি কথা দিচ্ছি আমার এই জীবন থাকতে তোমাদের সামনে কোনোদিনও যাব না, আর কোনো যোগাযোগও করবো না। আর একটা কথা আম্মু, সত্যি সত্যি আমি কিছু করিনি। আর এই কথা তুমি যেদিন জানবে সেদিন হয়তো আমাকে খুঁজবে, কিন্তু হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে। আমি হয়তো চলে যাব এক অজানা রাজ্যে। আর আম্মু তুমি ভালো থেকো, আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা কেটে দিলাম। আর সেই দিনের কথা ভাবতে লাগলাম, বুঝলে না তো? আচ্ছা চলেন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। একদিন আম্মু আমাকে বললো, মানিক বাবা, তুই তোর আব্বুর সাথে একটু জানা, জানিসই তো তোর আব্বু তোর ফুফু বাড়ি যাবে। তা তো জানি না, কিন্তু আমি আব্বুর সাথে যাব কোথায়? আজ তোর আব্বুর বন্ধুর মেয়ের জন্মদিন, তাই তোকে নিয়ে যাবে। তারপর তাদের সাথে দেখা করে তোর আব্বু চলে যাবে তোর ফুফুর বাড়ি। আর জানিসই তো তোর ফুফু খুব অসুস্থ। না আমি যাব না। আর তুমি জানোই আমি কোন অনুষ্ঠানে যাই না। যা না বাবা, আমার কথা রাখবি না? যা, তোর সাথে আমার আর কোনো কথা নেই। আর আমার কাছ থেকে চলে যা। আম্মু এই ইমোশনালি ব্ল্যাকমেল করা বন্ধ করো। যা এখান থেকে। আচ্ছা আমি যাচ্ছি। আর ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করবা? আচ্ছা, আর করব না। তারপর আর কি করার, আব্বুর সাথে চলে গেলাম আব্বুর বন্ধুর বাড়িতে। তারপর ওইখানে গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমরা ভিতরে চলে গেলাম। তারপর আমি আর আব্বু আব্বুর বন্ধুর সাথে কথা বললাম। তারপর তারা আরো কথা বলতে লাগলো। আর আমি তাদের কাছ থেকে একটু এসে চারদিকটা ঘুরে দেখতে লাগলাম। কিন্তু হঠাৎ এক জায়গায় গিয়ে আমার চোখ আটকে গেল। সে আমাকে দেখে অবাক। আমার তো একই প্রশ্ন, তুই এখানে? এটা তো আমার বাড়ি। ও, আমি আর কিছু বললাম না, ওখান থেকে চলে আসলাম। আর নেহা মনে মনে বলতে লাগলো, আজ থেকে তোকে বাগে পেয়েছি, আমি আজ প্রতিশোধ নিবই। তারপর আমি ওখান থেকে এসে ঘোরাঘুরি করতে লাগলাম। কিছুক্ষণ পরে সব একসাথে হয়ে কেক কাটা হয়ে গেল। তারপর যে যার মতো কথা বলে ব্যস্ত হয়ে গেল। তার কিছুক্ষণ পর নেহা এসে আমাকে বললো তার সাথে একটু সাইডে যেতে, কিন্তু আমি যেতে রাজি হলাম না। তাও সে আমাকে একটু জোর করে সাইডে নিয়ে গেল। এখন থেকে কাউকে স্পষ্ট ভাবে দেখা যায় না। তারপর নেহা বলল, তুই সবার সামনে আমাকে চড় মেরেছিলি না, তার মজা আমি আজ দেখাবো। মানে? একটু পরেই দেখতে পাবি। এই কথা বলে নেহা তার নিজের জামার হাতা টেনে ছিঁড়ে ফেললো। কিন্তু আমি কিছুই বুঝলাম না কেন সে এগুলো করছে। তারপর সে জামা ছেড়ে ন্যাকা কান্না করতে করতে আমার কাছে সবার সামনে চলে আসলো। আর বলা শুরু করলো যে আমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি নাকি তার ইজ্জত নিয়েছি, আরো অনেক কিছু বললো। আর এই কথা শুনে তো সবাই খুব রাগ আমার উপর। তারপর আমার আব্বুর সামনে আসলো, আর এসে কোনো কথা না বলে আমাকে ঠাস করে 2টা চড় মারলো। আর বলল, তোর মতো ছেলেকে জন্ম দেয়া আমার পাপ হয়েছে, শেষে কিনা তুই আমার বন্ধুর মেয়ের সঙ্গে সি সি সি। বিশ্বাস করো আব্বু, আমি কিছু মনে করিনি। নেহা নিজেই তো আবার ঠাস করে 2টা চড় মারলো। আমি এবার চড় খেয়ে বোবার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আব্বু বলল, আজ থেকে তুই আর আমাকে আব্বু বলে ডাকবি না, তোর জন্য। আর আমি আবার আঙ্কেলের অফিসে চলে আসলাম। তারপর আমি অফিসের ভিতরে চলে গেলাম, কারণ আঙ্কেলের সাথে কিছু কথা আছে। আর আঙ্কেল ম্যামের রুমে এসে বলল, আসবো আঙ্কেল? আরে মানিক যে, আজ ভিতরে বস, আর বসো। তারপর আমি ভিতরে গিয়ে একটা চেয়ারে বসলাম। তারপর আমি বললাম, আঙ্কেল বাসায় কখন যাবেন? এই তো এখনই যাব, তুমি একটু ওয়েট করো, আমার প্রায় হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল কাজ করতে লাগলো, আর আমি বসে বসে ভাবতে লাগলাম কি করে আঙ্কেলকে বলা যায় আপনার একটা বুদ্ধি দেন না। না না, আপনারা বুদ্ধি দিতে গেলে আবার আঙ্কেল শুনে ফেলবে। তার থেকে ভালো আমি কিছু একটা ভাবি। ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কিছুক্ষণ পরে আঙ্কেলের কাজ শেষ হয়ে গেল। তারপর আঙ্কেল বলল, চলো বাবা, আমার হয়ে গেছে। আঙ্কেল আপনার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা চলো, যেতে যেতে শুনছি। না আঙ্কেল, এখানেই বলি। আঙ্কেল কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা বলো, কি বলতে চাও? আঙ্কেল আপনাকে না জানি আমি একটা কাজ করে ফেলেছি। ঠিক আছে বাবা। আঙ্কেল আমি আপনাকে না জানি একটা কলেজে ভর্তি হয়েছিলাম লেখাপড়া করার জন্য। এতটা খুশির খবর, এতে মন খারাপ কি আছে? কিছুই নাই। আর আমি তো কিছুদিন ধরে ভাবতেছিলাম যে তোমাকে বলবো একটা কলেজে ভর্তি হতে, আর তুমি আগেই ভর্তি হয়ে গেছো, এটা তো ভালো খবর। আচ্ছা তুমি কোন কলেজে ভর্তি হয়েছো? এই কলেজে ভর্তি হয়েছি। আরে এটা তো আরো ভালো খবর, কারণ আমার মেয়েও তো ওই কলেজেই পড়ে। এই জন্য তো আমার বেশি ভয়। কোন দুঃখে যে আমি এই কলেজে ভর্তি হতে গিয়েছিলাম আল্লাহ ভালো জানে।
কিছু বলবা বাবা? না আঙ্কেল, কিছু না। আচ্ছা, তাহলে তুমি ক্লাসে করবে না? না আঙ্কেল, আমি ক্লাস করব না, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেব। ও আচ্ছা। আমি যদি ক্লাস করতে যাই তাহলে ওই গুন্ডি ম্যাম তো আমাকে শেষ করে ফেলবে। কিছু বলবো বাবা? না আঙ্কেল, কিছু বলি নাই। আচ্ছা চলেন বাসায় যাই। আচ্ছা চলো। তারপর আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। তারপর আঙ্কেল ভিতরে চলে গেল আর আমি গাড়ি পার্কিং করে ভিতরে চলে আসলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। সারাদিন রুমে পার হয়ে গেল। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। আজ আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই না চাইতে এই চোখের কোণে পানি চলে আসলো। না, আমাকে কাঁদলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। আর আমার আব্বু আম্মু তো বলেছে তাদের সামনে না যেতে, আর যদি যাই তাহলে তো তাদের মুখ মরা দেখতে হবে। না, আমি বেঁচে থাকতে কখনো এটা হতে দেব না। না হয় আমারই কষ্ট হোক, আমার চোখ যে বাধা মানছে না, কারণ মিথ্যা অপবাদে আমাকে আমার আপন মানুষকে ছাড়তে হলো। নেহা, আমি তোকে কোনোদিনই ক্ষমা করবো না, আর আমি এসব কথা আর কোনোদিনই ভাববো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা জানি না। তারপর প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নিলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেলকে নিয়ে অফিসে চলে গেলাম। এভাবে চলতে লাগলো আমার দিন। কথায় কথায় মিম আমাকে অপমান করে, আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে নেই, কারণ তাছাড়া আমার আর কিছু করার নেই। কারণ আঙ্কেল আমাকে খুব ভালোবাসেন। আমি চলে গিয়ে তাকে কষ্ট দিতে চাই না। আমি যে তার কাছে চিরঋণী, সে যে আমার জীবন বাঁচিয়েছেন। এভাবে চলতে থাকে আমার দিন। তারপর আমি একদিন সকালে আঙ্কেলকে বললাম, আঙ্কেল আজ অফিসে যাবেন না? তারপর আঙ্কেল যা বললো তা শোনার জন্য আমি প্রস্তুতি ছিলাম না। আমি অবাক হয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে আছি, কারণ আঙ্কেল বলল, যাবো, কিন্তু তুমি আমার সাথে যাবে না? কেন আঙ্কেল? কারণ আজ থেকে তুমি আমার মেয়েকে কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে। কিন্তু আঙ্কেল, ম্যামের তো ড্রাইভার আছে, আর জানেনই তো ম্যাম আমাকে সহ্য করতে পারে না। কিছু হবে না, আমি মিমকে বলে দিব। আর মিমের ড্রাইভার ছিল, সে কালকে তার চাকরি ছেড়ে চলে গেছে। তাই আমি বলতেছি কি, তুমি না হয় প্রতিদিন মিমকে কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে। আর একদিন তোমারই ভালো হবে, তুমিও কলেজে যেতে পারবে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না, আমার এ কথা তুমি রাখবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তারপর আর কি করার, আমি আঙ্কেলের কথায় রাজি হয়ে গেলাম। এখন আমার কপালে কি আছে আল্লাহ ভালো জানে। কই কই গেলি ড্রাইভারের বাচ্চা, আমাকে ফাঁসাই দিয়ে? কিন্তু এখন মনে হচ্ছে ওই ড্রাইভারকে যদি হাতের কাছে পেতাম তাহলে চাকরি ছাড়ার মজা বের করতাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর মিম বাইরে আসলো আর আমাকে দেখেই বলল, তুই এখানে কেন? আমি বলছি, আজ থেকে মানিক তোমাকে কলেজে নিয়ে আসবে আর নিয়ে যাবে। কিন্তু বাবা, আগের ড্রাইভার কই? সে চাকরি ছেড়ে চলে গেছে, আর এখন থেকে তুমি যেখানে যাবে মানিককে সাথে করে নিয়ে যাবে। তুমি মানিককে বলবা, আমার কোনো ড্রাইভার লাগবে না। মা তুই শুধু আমার এই কথাটা রাখ। আজ পর্যন্ত তোর কোনো কথা আমি অমত করি নাই, আজ না হয় তুই আমার এই কথাটা রাখ। ঠিক আছে। তারপর মিম তার কথায় রাজি হয়ে গেল। তারপর সে গাড়িতে উঠে গেল, আর গাড়িতে ওঠার সময় আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল, আর মনে মনে ভাবছিল এই তো সুযোগ তাকে শাস্তি করার। তোকে তো আমি হারে হারে বোঝাবো এই মিম কি জিনিস। আরো অনেক কিছু বললো। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে মিম বলল, এই গাড়ি বাদিকে নে। ম্যাম, আপনার কলেজ তো ডান দিকে, তাহলে বাদিকে যাব কেন? তোকে এত কিছু বলতে কে বলছে? তোকে যতটুকু বলা হয়েছে শুধু ততটুকু কর। আচ্ছা। মনে মনে হলাম কি মেয়েরে বাবা, একটু ভালো করে কথা বলতে পারে না, সবসময় রেগে থাকে। তারপর কি আর করার, বাদিকে যেতে হলো। কিছু দূর যাওয়ার পর মিম গাড়ি থামাতে বলল। তারপর আমি গাড়ি থামিয়ে দিলাম। মিম কাকে যেন ফোন করলো। তার কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো। তারপর সে গাড়িতে উঠে গেল। তারপর তাদের নিয়ে চলে গেলাম কলেজে। তারপর তারা ক্লাসে চলে গেল, আর যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিল আর বলল, এই টাকাগুলো নে, আর কিছু খেতে মন চাইলে খাইস, কারণ তোর মতো ছোট লোকের কাছে তো আর টাকা নাই। লাগবে না ম্যাম। তোকে নিতে বলছি আমি। বললাম তো লাগবে না। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? কথা বলে আমাকে ঠাস ঠাস করে দুটা চড় মারলো, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মিম আমার হাতে টাকা দিয়ে চলে গেল। যাবার সময় আমাকে বলল, আমি আবার গরিবদের দান করতে ভালোবাসি বলেই মিম চলে গেল। আর আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। মিম চলে যাওয়ার পরে আমি ভাবলাম দেখি সে কত টাকা দিয়ে গেল, যার কারণে আমাকে দুইটা চড় খেতে হলো। আর যখন আমি তার দেওয়া টাকাটা খুললাম, তখন আমি তার দেওয়া টাকাটা দেখে তো অবাক হয়ে গেলাম। আর আমি ভাবছি তার দেওয়া টাকা দেখে হাসবে নাকি কাঁদবো বুঝতে পারছি না।
কারণ মিম আমাকে 20 টাকার একটি নোট দিয়ে গিয়েছে। এখন আপনারাই বলেন আমার কি করা উচিত? এই টাকা দিয়ে তো একটা বেনসন সিগারেট হবে না। আর ওইদিকে মিম তো মুচকি মুচকি হাসছে। আর আমার এই হাসি দেখে মিমের বান্ধবী বলল, তুই ছেলেটাকে শুধু শুধু মারলি, আর এখন তুই নিজেই আসছিস। তুই কিন্তু কাজটা ঠিক করলি না। তোকে আর ওর হয়ে দরদ দেখাতে হবে না। আমি দরদ দেখাচ্ছি না, যা শুধু তাই বলছি। হয়েছে, আর বলতে হবে না। আমার ড্রাইভারকে আমি যা ইচ্ছা তাই বলবো। তোর কোনো সমস্যা? না, আমার কেন সমস্যা হবে? তাহলে বেশি কথা না বলে চল ক্লাসে যাই। তারপর সুমনা আর মিম ক্লাসে চলে গেল। আর এদিকে তার দেওয়া টাকাটার দিকে এখনো তাকিয়ে আছি। আর আমি মনে মনে বললাম, আমি আপনার এই টাকা রেখে দিলাম, আর আমার সাথে যা যা করেছেন তার হিসাব করে রেখে দিলাম, কারণ আপনার ওইগুলো তো জবাব দিতে হবে। মিম চলে যাওয়ার পর আমি প্রিন্সিপালের রুমে গেলাম। আর আমি স্যারকে বললাম, স্যার আসতে পারি? আরে মানিক যে, আসো আসো বসো। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা তোমার পড়ালেখার কি খবর? জি স্যার, মোটামুটি ভালোই চলছে। ভালো হলেই ভালো। তা তোমাকে যে জন্য ডাকা হয়েছে তা কি শুনেছো? না স্যার, কি কারণে রেখেছেন? তোমাদের তো আর 1 মাস পরে টেস্ট পরীক্ষা, তুমি কি জানো না? না তো স্যার। আর 1 মাস পরে তোমাদের পরীক্ষা। ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ স্যার। তারপর আরো কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে আর সাথে পরীক্ষার রুটিন নিয়ে স্যারের রুম থেকে চলে আসলাম। আর বাইরে এসে গাড়ির কাছে অপেক্ষা করতে লাগলাম, কারণ কিছুক্ষণ আগে ক্লাস শুরু হয়েছে, ক্লাস শেষ হতে এখন অনেক দেরি হবে। আপনারা ভাবছেন যে স্যার আমাকে একদিনে কিভাবে চিনলো, আর সে আমাকে কখন আসতে বলল? আসলে স্যারের সাথে ওই দিন আমার সমস্যার কথা বলার পর থেকে স্যার আমাকে অনেক ভালোবাসে। আর স্যারের সাথে আমার অনেক কথা হয়েছে মোবাইলে। আর গতকালই স্যার আমাকে ফোন করে আসতে বলেছে, তাই স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম। এভাবে ঘন্টা 2 অপেক্ষা করার পর দেখলাম যে মিম আসছে, কিন্তু খেয়াল করলাম যে মিমের সাথে তার সেই বান্ধবী নেই। তাদের মধ্যে হয়তো কিছু একটা হয়েছে, যার কারণে তার সেই বান্ধবী আসেনি। সে আমার কাছে এসে বলল, গাড়ি স্টার্ট কর। কোথায় যাবেন ম্যাম? বলার সাথে সাথে ঠাস করে একটা চড় মেরে দিল। আর আমি তো চড় খেয়ে অবাক হয়ে গেলাম, কারণ কলেজের অনেকে দাঁড়িয়ে আছে এখানে, আর মিম সবার সামনে আমাকে চড় মারলো শুধু কোথায় যাবেন এই কথা জিজ্ঞাসা করার কারণে। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আর সে বলল, এত কিছু তোকে জিজ্ঞাসা করতে বলেছি? তোকে যতটুকু বলা হয়েছে শুধু ততটুকুই কর। আমি আর কিছু বললাম না, আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পরে মিম বলল নদীর পাড়ে চলতে। আমি আর কোনো কথা না বলে মিমের বলা নদীর পাড়ে চলে গেলাম। কিছু সময় গাড়ি চলার পর পৌঁছে গেলাম সেখানে। যাওয়ার পরে মিম কিছু না বলে গাড়ি থেকে নেমে নদীর পাড়ে একটা বেঞ্চে বসে বলল। কিছুক্ষণ পরে আমি মিমের কাছে গেলাম। আমাকে দেখে মিম বলল, এখানে কি তোর? যা এখান থেকে। আমি আর কিছু না বলে চলে যেতে লাগলাম। তখন আবার মিম আমাকে ডাক দিল আর বলল, তোকে যে সকালে টাকা দিছি ওই টাকা কি তুই খরচ করছিস নাকি আছে? কেন ম্যাম? যা বলছি তার উত্তর দে। এত কথা বলিস কেন? আছে ম্যাম। যা ওই টাকা দিয়ে বাদাম কিনে নিয়ে আয়। বলে অন্যদিকে তাকালো। আর আমি মিমের কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কি কিপটার কিপটা, 20 টাকা দিয়েছে, আবার সেই 20 টাকার বাদাম কিনে আনতে বলে। হায় আল্লাহ, এই কিপটা মানুষের কাছ থেকে আমাকে উঠিয়ে নাও। আমি ওইগুলো ভাবছি, আর তখন আবার মিম আমাকে বলল, কিরে, তুই আমার কথা শুনতে পাসনি নাকি? জি ম্যাম, পেয়েছি। তাহলে এখানে গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছি। তারপর আর কি করার, আমি খুঁজতে লাগলাম বাদাম ওলাকে। কিছু সময় খোঁজার পরে পেয়ে গেলাম। তখন তার কাছ থেকে বাদাম কিনে আবার মিমের কাছে চলে আসলাম। বন্ধুরা, আপনারা কারা কারা বর্তমানে ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানটি শুনেছেন তারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, তারপর তাকে বললাম আমি বাদাম কিনে নিয়ে এসেছি। আর তারপর মিম যা বললো তা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ মিম বলল, তুই এখন আমার সামনে দাঁড়িয়ে থেকে আমাকে বাদামগুলো ছুলে ছুলে দিবি। আল্লাহ, আমি আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, এখন নাকি তাকে আবার বাদামগুলো ছুলে দিতে হবে। ভালো কথা দিব, কিন্তু একটু বসতে তো বলতে পারতো, কিন্তু তা বলো না। আমাকে বাঁচাও। কিরে, কথা কানে যায় না? কি বললাম শুনতে পাসনি? কি বললেন? তোকে যে বললাম বাদামগুলো ছুলে ছুলে আমাকে দিতে, তুই কি কানে শুনতে পাসনি নাকি? কেন, আপনার হাত নেই নাকি? মাত্রই বসা থেকে উঠে আমাকে ঠাস করে একটা চড় মেরে দিল আর বলল, এত বেশি কথা বলিস কেন তুই? হ্যাঁ, তোকে শুধু যেটা বলেছি শুধু সেটাই কর। আর আমার মাথা এমনিতেই গরম আছে, আমাকে আর রাগ উঠিয়ে দিস না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি মিমের কথা শুনে বুঝতে পারলাম সে অনেক রেগে আছে, তাই আমি আর কিছু বললাম না। কারণ হয়তো
উপর দিয়ে ঝড় বয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করলাম যে মিম কলেজ থেকে আসার পর থেকে ডেকে আছে, তার মানে কলেজে কিছু একটা হয়েছে, তাতে আমার কি যা হবার হোক। আর এই গন্ডি মেয়ে তো কিছু হবে আমার বিশ্বাস হয় না। চলুন ফ্ল্যাশব্যাক থেকে মানে কলেজ থেকে একটু ঘুরে আসা যাক। যখন মিম আর মিমের বান্ধবী চলে গেল, তারপর তারা কি যেন বললো তা তো জানেনি। তারপর যখন মিম আর মিমের বান্ধবী চলে গেল, তারপর তো তারা কি বললো তা তো জানেনি, তাই আর বললাম না। তারা তাদের ক্লাসে চলে গেল। তারা কয়েকটি ক্লাস করল। আজ তাদের যখন ক্লাস নাই, তখন মিম বাসায় চলে আসার জন্য ক্লাসরুম থেকে বেরিয়ে চলে আসতে গেল। তখন একটা ছেলে মিমকে ডাক দিল। ছেলেটার ডাক শুনে মিম দাঁড়িয়ে গেল। তখন ছেলেটি মিমের সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে বলা শুরু করলো, মিম, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে না দেখলে আমার কিছুই ভালো লাগে না। আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ মিম। এই কথাগুলো শুনে মিম যখনই ছেলেটার হাত থেকে ফুলটা নিয়ে ফেলে দিবে, তখনই ছেলেটা মনে করেছে যে মিম ছেলেটার ভালোবাসা গ্রহণ করেছে, তাই মিমকে সে জড়িয়ে ধরতে যাবে। ঠিক তখনই মিম ছেলেটাকে ঠাস ঠাস করে দুটো চড় মেরলো। আমি কি তোকে কোনোদিন বলেছি যে আমি তোকে ভালোবাসি? আর তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরতেছিস? তুমি আমাকে মারলে আর তুমি নিজেই তো আমার দেওয়া ফুলটা নিলে। আমি এই ফুলটা ফেলে দেওয়ার জন্য নিয়েছিলাম। আর তুই আমার গায়ে হাত দিয়ে কাজটা ভালো করলি না। এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। যা 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 পারিস করিস। এভাবে তারা আর কিছুক্ষণ কথা বললো আর মিম বাইরে চলে আসলো। মিম আসার পরে কি হলো তা তো আপনারা সবাই দেখলেনি। বর্তমানে আসা যাক। তারপর কি আর করার, আমি তাকে বাদামগুলো ছুলে দিতেছিলাম আর মিম ছোট ছোট বাচ্চাদের মতো বাদাম খেতেছিল। আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে মেয়েটার মুখের মধ্যে একটা মায়া মায়া ভাব আছে, যা আমি এতদিন খেয়াল করিনি। কিন্তু আজ প্রথম তার দিকে ভালো করে খেয়াল করলাম। আজই আমি তাকে দেখে ক্রাশ খেলাম। না আপনাদের আর মিমের চেহারা বর্ণনা দিব না, নাহলে আপনারা হয়তো না থাকা আর করবো না। এভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু তাকে কিছু বলতেও পারছি না, কারণ যদি আবার আমাকে মারে, মিম বলে বিশ্বাস নেই, আবার মারতেও পারে। তারপরও দাঁড়িয়ে থাকা হচ্ছে না, তাই আমি মনে মনে একটু সাহস নিয়ে বললাম, ম্যাম বাসা যাবেন না? অনেক দেরি হয়ে যাচ্ছে। কিছু বললি? না, বললাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাসা যাবেন না? যাবো, চল। তারপর আমি আর মিম গাড়ি করে বাসায় চলে আসলাম। বাসা আসার পরে মিম তার রুমে চলে গেল আর আমি গাড়ি পার্কিং করে বাসায় রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে স্যারের রুটিনটা দেখতে লাগলাম। দেখলাম আর সামনে বেশি সময় নেই, তাই একটু সময় নষ্ট করা যাবে না। তাই দুপুরে খাবার খেয়ে রুমে চলে আসলাম আর রুমে এসে পড়া শুরু করলাম। এভাবে বিকাল পর্যন্ত পড়ালেখা শুরু করলাম। আর এর মাঝে কেউ আমাকে ডাকতে আসেনি, তাই আমি আমার মতো করে পড়াশোনায় মন দিলাম। তারপর আমি বিকালে আঙ্কেলকে বলে বাইরে বেরোলাম, কারণ আমার কিছু বই কিনতে হবে। তাই দেরি না করে মার্কেট থেকে বই কিনে সন্ধ্যায় বাসায় চলে আসলাম। এভাবে চলতে লাগলো আমার দিন। যেখানে সেখানে আমি আমার গালে হাত তুলে, আর আমাকে অপমান তো আছেই। এভাবে চলে গেল আরো কিছুদিন। দেখতে দেখতে আমার পরীক্ষার দিন চলে আসলো আর আমার পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1 মাসের মধ্যেই পরীক্ষার প্রিপারেশন এত ভালো হতে পারে, বা কোনো স্যার একটা পুকুর ছিল। আমি কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ মেয়েলি কণ্ঠে কে যেন আমাকে পিছন থেকে ডাক দিল আর বলল, হাই, হ্যালো। আমি পিঙ্কি। আর আপনি? মানি। অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে একা একা বসে আছেন। কারোর জন্য অপেক্ষা করছেন না? মানে জিএফ এর জন্য নাকি? না, এমনিতেই বসে আছি। আর জি হ্যাঁ, সেটা তো আমার কপালে নেই। না মানে আপনার মতো একটা স্মার্ট ছেলের জিএফ নাই, এটা বিশ্বাস করতে কেমন যেন লাগছে। মানে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করা বা না করা সেটা আপনার একান্ত নিজের বিষয়, কিন্তু আপনি এখানে একা কেন? আপনার বিয়ে কোথায়? যদি বলি আপনার মতো আমারও কোনো বিএফ নাই। না থাকতেই পারে। এভাবে আমি আর পিঙ্কি কিছুক্ষণ কথা বলতেছিলাম, হঠাৎ করে আমি কারো আওয়াজ শুনতে পেলাম যে সে বলছে, ছাড় আমাকে, ছাড়। আমি খুঁজতে লাগলাম কোথা থেকে এই আওয়াজটি আসছে। খুঁজতে খুঁজতে এক জায়গায় যেয়ে আমার চোখটি আটকে গেল। দেখলাম যে কয়েকটি ছেলে মিমের হাত ধরে টানছে, আর ওই ছেলেগুলো থেকে বাঁচার চেষ্টা করছে মিম, কিন্তু পারছে না। আর মিমের বান্ধবীও মিমকে ওদের কাছ থেকে মিমকে ছাড়ানোর চেষ্টা করছে, কিছুতেই পেরে উঠছে না। আরেকটা জিনিস খেয়াল করলাম যে মিম তার সাথে যে ছেলে বন্ধুগুলো ছিল তারা ভয়ে তাদের কাছে যাচ্ছে না। এসব দেখে আমার প্রচুর পরিমাণ রাগ উঠলো, তাই আমি আর এখানে না থেকে তাদের কাছে চলে গেলাম। তারপর আমি তাদের একজনকে বললাম, ভাইয়া আপনি মেয়েটাকে এইভাবে টানছেন কেন? এই কথার কৈফত কি তোকে দিতে হবে নাকি? না মানে আপনি কি এই মেয়েকে চিনেন নাকি? এই তুই তো বকবক না করে এখন থেকে কেটে পড়, না হলে তোর খবর আছে। বলছি কি ভাইয়া,
আপনারা এই মেয়েটাকে ছেড়ে দিন। আমরা তোর কথাই কি একে ছেড়ে দেবো নাকি? আর তুই কে রে? আমি যেই হই না কেন, ছেড়ে দিন ভালো হয়। করলাম না তোর ভালো, কি করবি কর। এই কথা বলে ওরা মিমকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই আমি মিমকে এক টান মেরে তাদের হাত থেকে ছাড়িয়ে আমার কাছে নিয়ে চলে আসলাম। আর মিম তাদের কাছ থেকে ছাড়া পেয়ে আমার পিছনে লুকালো। মিমকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। আমার এক হাত ধরে ভয় দাঁড়িয়ে আছে। আমি ওই ছেলেদের কাছ থেকে মিমকে ছাড়িয়ে নিয়ে এসেছি, তাই তারা অনেক রেগে গিয়েছে। তাই তাদের ভিতর থেকে একজন আমাকে একটা ঘুষি মেরে দিল। আমি আর মিমের মায়াবী চেহারা চারিদিকে তাকিয়েছিলাম, তাই খেয়াল করি আমি তাদের ঘুষি খেয়ে তাল সামনে না পেরে নিচে পড়ে গেলাম। আর এই ছেলেটা মিমকে নিয়ে চলে যেতে লাগলো। আমি নিচ থেকে তাড়াতাড়ি উঠে মিমকে ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে দিলাম এক লাথি। সাথে সাথে সেই ছেলেটা মাটিতে পড়ে গেল। এটা দেখে তাদের সাথে বাকি 5 জন ছিল, তারা সবাই তাকে মারতে আসলো। তাদের সবাইকে একে একে মারতে থাকলাম। আর আমার মারা দেখে মিমের যে 2 ছেলে বন্ধু ছিল তারাও আমার সাথে তাদের মারতে লাগলো। আমরা যখন মারামারি করতেছিলাম তখন হঠাৎ পিছন থেকে ওদের একজন এসে আমার মাথায় ঠাস করে একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি বাড়ি খেয়ে পিছনে ঘুরে দিলাম এক লাথি, আর সাথে সাথে ওই ছেলেটা দূরে ছিটকে পড়লো। আর সাথে সাথে আমারও ঝিমঝিম করতে শুরু করলো। আর আমি খেয়াল করলাম যে পার্কের সব গার্ডরা আমাদের কাছে আসছে। আর তখনই আমার চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে লাগলাম আর মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম তখন আমি নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার বেডের পাশে একজনকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমার এক হাত ধরে বেডের উপরে মাথা রেখে শুয়েছিল মিম। তখন আমি বললাম, আপনি এখানে? আমার কথা শুনে মিম একটু ভেবাচ্ছিকে খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না, তাই কথা বলার চেষ্টা করার বলল। এখন কেমন লাগছে আপনার? আমি এখন একটু ভালো আছি। আপনি একটু শুয়ে থাকেন, আমি ডাক্তারকে ডেকে আনছি। এই কথা বলে মিম চলে গেল। আর আমি মিমের বলে যাওয়া কথাগুলো ভাবছি যে মিম আমাকে আপনি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথাটা খুব ব্যথা করছে। আমার অত ভেবে কাজ নেই, তাই আমি একটু শুয়েছিলাম। কিছুক্ষণ পর ডাক্তার এলো, সাথে মিম। ডাক্তার কিছুক্ষণ আমাকে দেখলো, তারপর বলল, সবকিছুই নর্মাল আছে, 2 দিন পরে আপনি রোগীকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে ডক্টর। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো এনে নিয়মিত খাইয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল আর মিম চলে গেল ওষুধ আনতে। কিছুক্ষণ পর মিম ওষুধ নিয়ে চলে আসলো। তারপর মিম নিজের হাতে আমাকে ওষুধ খাইয়ে দিল। আমি শুধু চেয়ে মিমের কাজগুলো দেখতেছিলাম। মিম ওষুধ খাওয়ানোর পরে বলল, আপনি এখন একটু রেস্ট নিন, আমি পরে আসবো নে। এই কথা বলে মিম চলে যেতে লাগলো। তখন আমি ডাক দিলাম, আপনি এখানে কেন? আমার কথার উত্তর না দিয়ে মিম চলে গেল। আর আমি ভাবতে লাগলাম কি এমন হলো যে মিমের এত পরিবর্তন হলো। আর আমার তখন পার্কের কথা মনে পড়ে গেল। হয়তো বাঁচানোর জন্য আমার প্রতি দয়া দেখাচ্ছে। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। আঙ্কেলের ডাকে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আঙ্কেল আমার পাশে বসে আছে। তখন আঙ্কেল আমাকে বলল, তাহলে তোমার জ্ঞান ফিরল বাবা? কেন আঙ্কেল হঠাৎ এই কথা বললেন যে? না বাবা, আসলে তুমি কাল থেকে জ্ঞান হারিয়ে এই হাসপাতালে শুয়েছিলে। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে গেলাম, কারণ আমি কাল থেকে এই হাসপাতালে পড়ে আছি। তারপর আঙ্কেল আবার আমাকে বলল, কালকে কি হয়েছিল বলো তো বাবা? মিমো আমাকে কিছুই বললো না, শুধু কান্না করতেছিল। সবকিছু খুলে বললাম আঙ্কেলকে। আপনাদেরকে কিছু বললাম না, কারণ আপনারা তো সবকিছু জানেন এবং সাথে ছিলেন। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমার জানা নেই, কারণ তুমি আমার বাড়ি উজ্জ্বল বানিয়ে দিয়েছো। আরে আঙ্কেল এসব কি কথা বলছেন? আপনি আমার জন্য যা করেছেন তার কাছে এটা তো কিছুই না। আপনি না থাকলে হয়তো আমি আর পৃথিবীতেই থাকতাম না। হয়েছে, আমার পুরো কথা মনে রাখতে হবে না। এখন বলো, তুমি ওষুধ খেয়েছো? জি আঙ্কেল, খেয়েছি। এভাবে আরো কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বললাম। তার কিছুক্ষণ পর আঙ্কেল চলে গেল আর আমি শুয়ে রইলাম। এভাবে কেটে গেল 2 দিন। এই 2 দিনের মধ্যে মিম অনেকবার এসেছিল, কিন্তু বেশি কথা বলে নাই বা আমার সাথে কোন রকম খারাপ ব্যবহার করেনি। আজ আমাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিবে, তাই আঙ্কেল এসেছে। হাসপাতালে সব কাজ শেষ করে আঙ্কেলের সাথে বাসায় চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম আর আঙ্কেলের কাছে। এভাবে চলে গেল আরো কিছুদিন। এর মাঝে মিমও আমার একটু সেবা করেছে। এখন আমি পুরোপুরি সুস্থ। এখন কলেজও নেই, কাজও নেই, সারাদিন বাসাতেই থাকি। একদিন সকালে নাস্তা করার জন্য খাবার টেবিলে বসেছিলাম, তখন আঙ্কেল বলল, বাবা অনেক বেলা হয়ে গেছে, তো এখনো ঘুম থেকে ওঠে নাই। তুমি একটু যে ডেকে নিয়ে আসো তো। আঙ্কেল আমি যাব। হ্যাঁ বাবা, তুমি যাও। আসলে আমার শরীরটা বেশি ভালো না, তাই বলছিলাম কি তুমি যদি একটু যেতে।
আমি কোনো উপায় না পেয়ে গেলাম মিমকে ডাকতে, কারণ আঙ্কেল যেভাবে বললো আমি আর না করতে পারলামই না। কারণ আঙ্কেল আমাকে তার নিজের ছেলের মতো মনে করে। তাই ভাবলাম যা হবার হবে। এইসব ভাবতে ভাবতে যে কখন আমি মিমের রুমের সামনে চলে আসলাম নিজে জানি না। আর আপনারা ভাই কেমন? হ্যাঁ, বলবেন না যে আমি চলে এসেছি? আচ্ছা যাই হোক, আপনারা আবার মাইন্ড করেন না, সাবস্ক্রাইব করেন। এখন আমি দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি ডাক দিব কিনা। না, ডাক দেই যা হবার হবে, হয়তো দুটা চড়ই মারবে, তার বেশি কিছু তো আর করবে না। এই কথা ভেবে দরজার সামনে টুকা দিলাম, সাথে সাথে একটা ডাক দিলাম। ভিতর থেকে উত্তর আসলো না, হয়তো মিম ঘুমাচ্ছে, তাই আমি আবারও ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। আবারও কয়েকবার ডাক দিলাম, তবুও কোনো উত্তর পেলাম না। পঞ্চমবার আমি ডাক না দিয়ে সোজা দরজায় টোকা দিলাম। ঠিক তখন কে যেন দরজা খুলে দিল, আর আমি তার সামলাতে না পেরে পড়ে গেলাম। তখন আমি দেখলাম আমি মিমের উপরে পড়ে গেছি। আমি মিমের উপর পড়ে যাওয়াতে মিমও তার সামলাতে না পেরে পড়ে গেল। দুজনে পড়ে যাওয়ার ফলে মিম আমার নিচে আর আমি মিমের উপরে পড়লাম, আর তার কারণে আমাদের চারটা এক হয়ে গিয়েছে। এখন মিমের নিঃশ্বাস আমার উপর পড়ছে আর আমার নিঃশ্বাস মিমের উপর। ঠিক তখনই মিম আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আমি পড়ে গেলাম। তারপর মিম আমাকে নিচ থেকে কলার ধরে উপরে ওঠালো, আর তার সাথে আমাকে বিশাল জোরে ঠাস ঠাস করে দুইটা চড় মারল। সাথে সাথে আমার ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। তার সাথে সাথে মিম বলল, আয় ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? আয় ছোট লোক কোথাকার, তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? আসলে ম্যাম আপনি আমাকে ভুল বুঝেছেন। সব সময় তো আমরাই ভুল বুঝি, তাই না? ম্যাম আমার কথাটা তো একবার শুনবেন। এই কথা বলার সাথে সাথে আবার আমাকে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বলল, কি শোনাবি? হ্যাঁ, কি শোনাবি? আবার নতুন কিছু বলবি, তাই না? তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে, আর তোকে যেন আমার চোখের সামনে আর কখনো না দেখি। এভাবে আরো কিছু কথা বললো, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথাগুলো শুনলাম। এভাবে বলতে বলতে এক পর্যায়ে মিম আমাকে তার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল। আমি কিছু বললাম না, শুধু বললাম আঙ্কেল আপনাকে খেতে রেখেছে। এই কথা বলে আমি চলে আসলাম আমার রুমের খাবার টেবিলে, আর গেলাম না, কারণ আমার ঠোঁট অনেক দূর কেটে গিয়েছে। আমি আমার রুমে এসে ঠোঁট কাটার জায়গায় ওষুধ লাগিয়ে নিলাম। তারপর আমার রুমে আমি শুয়ে রাখলাম। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো আর বলল, কি হলো বাবা, তুমি মিমকে ডেকে এসে খেতে গেলে না কেন? আসলে আঙ্কেল হঠাৎ আমার মাথাটা ব্যথা করছে, তাই যায়নি। আচ্ছা ঠিক আছে, আর তোমার ঠোঁটে ওটা কিসের দাগ? আঙ্কেল সিঁড়িতে নামার সময় পড়ে গিয়েছিলাম, তাই একটু কেটে গিয়েছে। একটু দেখে শুনে চলতে পারো না? ওষুধ লাগিয়ে দিয়েছো? জি আঙ্কেল, লাগিয়েছি। আচ্ছা এখন একটু রেস্ট নিয়ে পরে খেয়ে নিও। আচ্ছা আঙ্কেল, এভাবে আরো কিছুক্ষণ কথা বলে আঙ্কেল চলে গেল, আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। আমার উচিত হয়নি মিমকে ডাকতে যাওয়ার, কিন্তু কি করব, আঙ্কেল যেতেই বলেছে, আমার আর ভেবে কাজ নেই। মিম আমার সামনে যেতে নিষেধ করেছে, তাই সামনে যাওয়া যাবে না। কি মারটাই না দিল আছে, গায়ে একটু একটু বসতো নাই, কিন্তু জোর তো ভালো আছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে চলে আসলাম। এভাবে চলে গেল আরো কিছুদিন, আর এরই মাঝে মিমের সাথে আমার দেখা হয়নি। আমি দেখা করিনি, তার থেকে দূরে দূরে ছিলাম। একদিন সকালে আঙ্কেল আমাকে তার রুমে ডাকলেন, তাই আমি আঙ্কেলের সাথে দেখা করতে গেলাম। আমি ভিতরে গিয়ে আঙ্কেলকে সালাম দিলাম। আঙ্কেল সালামের জবাব দিয়ে যা বললো তা শোনার জন্য আমি আসলে একটু প্রস্তুত ছিলাম না, কারণ আঙ্কেল বললেন, বাবা কাল মিম তার বান্ধবীর বিয়েতে যাবে, আমি ভাবতেছি তুমি ওর সাথে যাও। আমি আঙ্কেলের কথা শুনে চুপ করে আছি। কি বলবো বুঝতে পারছি না, কারণ মিম তো আমাকে বলছে আমি যেন তার চোখের সামনে কখনো না যাই। এখন কি করব? আর চুপ করে থাকা দেখে আঙ্কেল আবার আমাকে বলল, কি হলো বাবা, চুপ করে আসো কেন? না আঙ্কেল এমনি। আচ্ছা আঙ্কেল, আমি না গেলে হয় না, অন্য কাউকে পাঠান। অন্য কাউকে পাঠাবো না বাবা, তুমি আর না করো না, মিমের সাথে যাও একটু। আঙ্কেল আমাকে এমন ভাবে বললো, আমি না করতে পারলাম না। যা হয় আমারই হোক। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, কিন্তু আঙ্কেল মিম কি তার সাথে আমাকে নিয়ে যাবে? আমি ওর সাথে কথা বলছি। আমি আর আঙ্কেল এভাবে কিছুক্ষণ কথা বলতেছিলাম, তখন মিম আঙ্কেলের রুমে চলে আসলো আর বললো, আব্বু ডেকেছো আমাকে? মা আয় ভিতরে আয়। মিম ভিতরে এসে আমাকে দেখে মুখটা কেমন যেন করে ফেললো, কিন্তু আঙ্কেল এখানে আছে বলে কিছু বললো না। মিম ভিতরে আসলো, ভিতরে এসে আঙ্কেলের পাশে বসলো। তারপর আঙ্কেলকে বললো, আব্বু বলো, আমাকে কেন ডেকেছো? আচ্ছা মা তুই বল, কাল তোর কোন বান্ধবীর বিয়েতে যাবি আমাকে বলিসনি? যাবো তো আব্বু, কালকে। কিন্তু কেন? এমনই মা, আমি একটা কথা বলবো, রাখবি মা? বলো, কি কথা বলবে? আমি বলছিলাম কি, তোর বান্ধবীর বাসা তো অনেক দূর, তাই আমি ভাবছি তোর সাথে আমি মানিককেও পাঠাবো। আঙ্কেলের কথা শুনে মিম আমার দিকে রাগ লোকে তাকালো,
হয়তো সে ভাবতে পারেনি আঙ্কেল এমন কিছু একটা বলবে। মিম আমার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছে, আর আমি দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছি। মিমের কোনো উত্তর না পেয়ে আঙ্কেল আবার মিমকে বলল, কিরে মা, চুপ করে আসিস কেন? না এমনি, আর আমার সাথে আমি কাউকে নিতে পারবো না। মা, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই একা একটা মেয়ে এত দূরে যাবি? কিছু হবে না, আমি একাই যেতে পারবো। প্লিজ মা, আমার কথাটা একটু রাখ। বললাম তো লাগবে না। এভাবে অনেকক্ষণ ধরে বোঝানোর পরে মিম রাজি হয়ে গেল। আর আমি তখন তাদের কাজকর্মগুলো দেখছিলাম। এখন আমি ভাবছি মিম আমাকে নিয়ে যেতে চাচ্ছে না, তারপর যদি আমাকে তার সাথে যাওয়া লাগে তাহলে নিশ্চিত কিছু একটা সে করবে। এভাবে আরেকক্ষণ কথা বলার পরে মিম আঙ্কেলের রুম থেকে চলে গেল। কিন্তু মিম চলে যাওয়ার সময় দেখলাম আমার দিকে রাগে লোকে তাকালো, আর পরে সে চলে গেল। মিম মনে মনে হয়তো ভাবছে তোকে নিতে চাইছিলাম না, কিন্তু তবুও তুই যাচ্ছিস। ওকে চল, ওখানে কি দেখাবো এই মিম কি জিনিস। আর মনে মনে হাসছে। মিম চলে যাওয়ার পর আমি আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আমার রুমে। আমি আমার রুমে এসে ভাবতে লাগলাম ওখানে নিয়ে হয়তো আমাকে মিম খুব অপমান করবে। যা করার করুক, আমাকে আঙ্কেলের কথাটা রাখতেই হবে। এভাবে আজকের দিনটা চলে গেল। কিন্তু হঠাৎ আমার রুমে আসলো, আর আমি তো অবাক হয়ে গেলাম। মিম বলল, আমাদের কালকে সকালে বের হয়ে যাব, আর আমরা কিছুদিন ওখানে থাকবো। আর তোর যা যা লাগে সবকিছু আজকেই গুছিয়ে নে। মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আর ওখানে যেয়ে বেশি হিরোগিরি দেখাতে যাস না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শুধু হ্যাঁ বললাম। মিম আমাকে আরো অনেক কথা বললো, সাথে কিছু অপমানও করলো। আমি কিছু বললাম না। হয়তো আমার একদিন সময় আসবে, সেদিন হয়তো আমিও সবকিছু তাকে ফিরিয়ে দেব। কিছুক্ষণ পর মিম চলে গেল, আর আমি অত কিছু না ভেবে আমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিলাম। সবকিছু গোছানোর পরে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফজর নামাজের শব্দে আমার ঘুম ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নিলাম। নামাজ শেষে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে রেডি হয়ে নিলাম। আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে মিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আঙ্কেল আর মিম আসতে লাগলো গাড়ির কাছে। কিন্তু হঠাৎ আমি মিমের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছি না, কারণ আজকে মিমকে অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে আসমান থেকে কোন এক কালো পরি ভুল করে পৃথিবীতে আমার কাছে নেমে চলে আসছে। কারণ মিম পরেছে কালো শাড়ি, সাথে 2 হাত পরা কালো চুড়ি, হালকা মেকআপ, ওর সাথে কালারের একটা টিপ পরেছে। মিম এমনিতে ফর্সা, তার উপরে এইরকম সাজ। আর মিমকে আমি কখনো শাড়ি পরতে দেখিনি, এই প্রথমবার। আমি মিমকে দেখে তো ক্রাশ খেয়ে গেলাম। না, আপনাদের কিছু বলবো না, না হলে আবার আপনারা আবার নিয়ে পালানোর চিন্তা করতেই পারেন, স্বাভাবিক। এই কি মিম আমার সামনে কখন আসলো? মিম আমার সামনে এসে রাগে লুকনে তাকিয়ে আছে। আমি আর শেষ। আপনারা কেমন? হ্যাঁ ভাই, আমাকে একটু বলবেন না যে মিম আমার সামনে চলে আসলো? শুধু গল্প শুনতে ব্যস্ত। মিম আমার দিকে রাগে লুকনে তাকিয়ে আছে, তাই আমি আমার চোখ নিচে নামিয়ে দিলাম। তখন মিম আমাকে বলল, এইভাবে তাকিয়েছিলি কেন? কোনোদিন কি মেয়ে মানুষ দেখিস নাই, নাকি তোর চরিত্রই এমন? সরি ম্যাম। মিম আমাকে আরো কিছু কথা শোনালো, কিন্তু সবকিছু আস্তে আস্তে বললো। না, কিছু হয় নাই। সেখান থেকে নিয়ে হতাশ হয়ে চলে গেল। এদিকে আমি আমার ঘটে যাওয়া দিনগুলো নিয়ে ভাবছি, কিরকম সাজানো গোছানো জীবন ছিল, কিন্তু একটা মেয়ের জন্য আমার জীবনটা এমন হয়ে গেল। হঠাৎ মিমের ডাকে আমার ধ্যান ভাঙলো, আর মিম বলল, ওই দাঁড়া দাঁড়া, কেন? তোর মন কোথায় থাকে? হ্যাঁ, আমি কখন থেকে বলছি বামে যেতে হবে, কিন্তু তুই সোজাই যাচ্ছিস। ওকে সরি ম্যাম, শুনতে পাইনি। শুনতে পাসনি মানে? তোর মন কোথায় থাকে? হ্যাঁ, সরি ম্যাম। তারপরে আবার গাড়ি পেছন থেকে ঘুরিয়ে মিমের দেখানো রাস্তা দিয়ে যেতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ আর যাওয়াই হলো না। কিছু তো যার পরে জোরে ঠাস করে একটা শব্দ হলো। আপনারা কি ভাবছেন আমাকে কেউ চর মেরেছে? আর কি ভাবছেন আমাকে কেউ চর মারেনি? আগে কি সব ভাবেন আপনারা? গাড়ির চাকাটাই পাঞ্চার হয়েছে। শব্দের সাথে সাথে মিম আমার এক হাত জোরে ধরেছে আর চোখ বন্ধ করে ফেলেছে। আমি তো আজকে মিমের কাজগুলো দেখে অবাকের পর্যায়ে। কিছুক্ষণ পর যখন মিম চোখ খুলো, তখন সে দেখলো আমার হাত ধরে ফেলেছে। তখন সে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলল, দেখ গাড়ির কি হয়েছে। এমন ভাবে বললো যেন সে কিছুই জানে না। আমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে দেখলাম যে গাড়ির চাকা বাস্ট করেছে। তখন আমি বললাম, ম্যাম চাকা বাস্ট হয়েছে। তো আমি কি করব, তুই ঠিক কর। মিমের এই কথা শুনে আমার রাগ উঠে গেল। আমি আমার রাগকে কন্ট্রোল করে গাড়িতে যে একটা অতিরিক্ত চাকা আছে ওইটা লাগিয়ে নিলাম। তারপর আবার গাড়ি চালাতে শুরু করলাম।
এভাবে যেতে যেতে বিকাল 4টার দিকে আমাদের গন্তব্যে পৌঁছালাম। গাড়ি নিয়ে বাড়ির সামনে রাখলাম। দেখলাম বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছু লোক আমাদের রিসিভ করতে আসলো। আমরা যাওয়ার পরে গাড়ি থেকে নেমে তাদের কাছে চলে গেল। আর আমিও গাড়ি থেকে নামলাম। আমি গাড়ি থেকে নেমে যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিল শান্ত। তখন আমি ভাবতেছিলাম যে শান্ত এখানে কেন, কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম যে শান্ত আমাকে দেখে একটু অবাক হয়নি। হয়তো সে আগে থেকে জানতো যে আমি আসবো। কি আর কর, আমার এত ভেবে কাজ নেই। তাই আর কোনো কিছু না ভেবে আমি তাদের কাছে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে শান্ত বলল, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, কোনো সমস্যা হয়নি, কিন্তু তুই এখানে কেন? আমি এখানে কেন মানে? এটা আমার বাড়ি, তাই আমি এখানে। ওইটা তোর বাড়ি, কিন্তু আগে কোনোদিন তো বলিসনি। আরে তোর সাথে তো আগে ভালো করে তো কথাই হয় নাই, তাই আর বলা হয়নি। আর পরীক্ষার শেষের দিন তো তোকে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না, তাই তোকে আর দাওয়াত দেওয়া হয়নি। ও আচ্ছা, আমি শান্তির সাথে কথা বলছি। মিম আর মিমের সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার দুইজনই আমাদের কথা শুনছে। এক পর্যায়ে মিম বলে উঠলো, 1 মিনিট দাঁড়া দাঁড়া, তোরা দুজনকে চিনিস নাকি? চিনি তো, আর আমরা দুইজনেই তো পাশাপাশি বসে পড়ি। এমনিতে দুজনকে চিনি। না, এমনিতেই তো না। শান্ত কি যেন বলতে চাইছিল, বলতো শান্ত। মানে মানে আমি ইশারা করে বলতে নিষেধ করেছি, তাই মানে করছে শান্ত। কি রে, এত মানে করছিস কেন? কি বলতে চাইছিলি তাই বল আগে। আমি বলছি, ম্যাম আমি আপনাকে প্রতিদিন কলেজে নিয়ে যেতাম, তারপর তো আপনি গাড়ি থেকে নেমে চলে যেতেন। এবার কিছুদিন যাওয়ার পরে শান্ত আমার সাথে পরিচিত হয়। তা তো বুঝলাম, কিন্তু শান্ত যে বললো পাশাপাশি বসে কি যেন করিস। এরে এখন কি বলি? আমি শান্তির দিকে তাকিয়ে দেখে শান্ত চুপ করে আছে, আর আমি ওর দিকে রাগি লোক নিয়ে তাকালাম। তখন আবার মিম আমাকে বলল, কিরে চুপ করে আছিস কেন? আসলে হয়েছে কি, আমরা দুজন পাশাপাশি বসে চা খেয়েছিলাম, তাই ওই কথা বললো। আমার কথা শুনে শান্ত সায় দিয়ে বলল, আমিও এই কথাটাই বলতে চাইছিলাম। ও এতক্ষণ ধরে আমরা তিনজন কথা বলছি, আর মিম পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি শুধু শুনে যাচ্ছে, হয়তো কিছুই বুঝতে পারছে না। আমি শান্তকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করলাম মেয়েটাকে। তখন শান্ত বলল, তোকে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না। এ হলো আমার বোন জান্নাত, আর এ হলো আমার নতুন বন্ধু মানিক। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোরা আমাদের বাইরে দাঁড় করিয়েই রাখ, ভেতরে আর যাব না। ও সরি রে দোস্ত, একদমই ভুলে গেছি। চল ভেতরে যাই। মিম আর জান্নাত ভিতরে চলে গেল। ওরা যাওয়ার পরে শান্ত আমাকে জিজ্ঞাসা করলো, তুই যে পরীক্ষা দিলি এই কথা মিমকে বললি না কেন? পরে বলবো এক সময়, এখন ভিতরে চল, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা চল ভেতরে যাই। আমি আর শান্ত ভিতরে চলে গেলাম। শান্ত আমাকে একটা রুমে নিয়ে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম। তখন শান্ত বলল, কি রে এভাবে শুয়ে পড়লি কেন? ফ্রেশ হয়ে এসে তারপরে শো। না আমি এভাবে শুবো, সে কখন থেকে আসছি আর তুই আমাকে বাইরে দাঁড় করে গল্প করছিস, শালা হারামি। আর বিয়ের সময় তোকে দাওয়াত দিয়ে নিয়ে যাব কি বসতেই দেবো না, সবকিছু শোধে আসলে শোধ করে নেব। আচ্ছা করিস। মনে মনে রাখলাম। আচ্ছা রাখ, আর তুই এভাবেই রেস্ট নে, আমি গেলাম। আচ্ছা যা। শান্ত চলে গেল, আর আমি এইভাবে শুয়ে রইলাম। শরীর ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন চোখ খুললাম তখন দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তা আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে শান্তকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। পরে আমি মিমকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকেও কোথাও পেলাম না, সাথে জান্নাতও নেই। আমাকে এভাবে খুঁজতে দেখে একজন আন্টি বলল, কাউকে কি খুঁজছেন নাকি? জি আন্টি, আমি শান্তকে খুঁজছিলাম। আমি আন্টির সাথে কথা বলে সাথে চলে গেলাম। আমি সেখানে গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে, সাথে দেখলাম কিছু নতুন মেয়েও রয়েছে। আমি সেখানে যাওয়া দেখে শান্ত বলল, কি রে এতক্ষণে তোর ওঠার সময় হলো? আর খুব ক্লান্ত লাগছিল, তাই দেরি হয়ে গিয়েছে। আচ্ছা তোর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেই। এ হলো, আর বলতে না দিয়ে একটা মেয়ে বলল, তোমাকে আর পরিচয় করিয়ে দিতে হবে না, আমরা নিজেরাই পরিচিত হয়ে নিচ্ছি। হাই আমি নীলা। হাই আমি পপি। হাই আমি নদী। হাই আমি পাপিয়া। তারা একে একে সবাই পরিচয় দিল। এবার আমার দেবার পালা। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে তারা সবাই আমার সাথে পরিচিত হচ্ছে, আর এদিকে মিম আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে রয়েছে। আমি বুঝলাম না কেন মিম এভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর অত কিছু না ভেবে আমি বললাম, হ্যালো মানিক। কেমন আছেন? আমি তো ভালো আছি, আর আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সবার সাথে কথা বলছি আর মিম আমার দিকে তাকিয়ে ফুঁসছে। কেন ফুঁসছে বুঝলাম না, হয়তো তা সহ্য হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না তা আমারও জানা। এক পর্যায়ে মিম আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে একটু আমার রুমে আয়। ম্যাম একটু পরে যাই। তোকে এখন আসতে বলছি, এখনই আসতে হবে। জি ম্যাম, কি আর করার, ম্যামের আদেশ মানতে তো হবেই। মিম আমার সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। কিছুক্ষণ পর সে রুমে চলে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে ভাবছি ভেতরে যাব কিনা। অথবা কাজ নেই, আমি ভেতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি মিম খাটের উপরে বসে আছে, তাই আমি তার কাছে গেলাম। আমি তার কাছে যা মতো মিম যা করলো তা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ মিম আমাকে পাশ করে দুটা চর মারল আর বলল, তোকে আমি এখানে মেয়েদের সাথে গল্প করতে বা প্রেম করার জন্য নিয়ে আসি নাই, তুই সব সময় আমার সাথে থাকার জন্য নিয়ে আসছি। আমি আবার কার সাথে কথা বলতে গেলাম। কি মনে করিস আমি কিছু বুঝি না? তুই কি করতে চাস, তোর মতলব কি সবই বুঝি। আমি চুপ করে আছি, কি আর বলবো, কারণ এখন যাই বলি না কেন কিছু বিশ্বাস করবে না, উল্টা আমাকে আরো মারবে। তাই চুপ করে রয়েছি। আমি চুপ করে থাকা দেখে মেয়ে আবার বলল, কিরে চুপ করে আছিস কেন? কথা বল। আর কোনো সময় যেন না দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে। আর এখন যা আমার চোখের সামনে থেকে। আমি আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা চলে আসলাম আমার রুমে। আমার রুমে এসে শুয়ে পড়লাম, কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপরে খাবার জন্য আমাকে ডাকলে আমি সেখানে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার সময় আমি লক্ষ্য করলাম মিমের চোখগুলো ফুলে গিয়েছে, দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, কিন্তু কেন সেটা আমি বুঝলাম না। আর কিছু না ভেবে খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো দরজা ধাক্কা নিতে আমার ঘুম ভেঙে গেল, তাই আমি শুয়ে না থেকে চলে গেলাম দরজার কাছে। দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু দরজা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি পুরাই শক খেয়ে গেলাম, কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল নীলা। আর দেখলাম নীলার হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি কি করব, কারণ কালকে এদের সাথে কথা বলার জন্য আমার গালে 2টা থাপ্পড় পড়েছে। এখন আবার থাপ্পড় খেতে হবে কিনা কে জানে। তাই আমি বাইরে তাকিয়ে দেখলাম মিম কোথাও আছে কিনা। তাকে দেখলাম কোথাও, তাকে দেখা যাচ্ছে না। যাক, বাঁচা গেল। এবার খোঁজা দেখে নীলা বলল, কাউকে কি খুঁজছেন নাকি? না, কিন্তু আপনি এখানে কেন? আপনার জন্য চা নিয়ে আসলাম। দুঃখিত, আমি চা খাই না, আপনি এখন আসতে পারেন। চা খান না কেন? এমনিতে আমার ভালো লাগে না তাই। আর আপনাকে চা নিয়ে আসতে বলেছে কে? কেউ বলে নাই, আমি নিয়ে আসছি। ও, তাহলে যেভাবে নিয়ে আসছেন সেভাবে নিয়ে যান। এই কথা বললে আমি দরজা বন্ধ করে দিলাম। যাক, বেঁচে গেলাম। কি মেয়ের গায়ে পড়া। আমি আমার রুমে খাটে বসে পড়লাম, আর ওইদিকে আমি এভাবে দরজা বন্ধ করে দিলাম বলে নীলা মন খারাপ করে চলে গেল। যাক, তাতে আমার কি, আমি তো আর তাকে চা নিয়ে আসতে বলিনি। কিছুক্ষণ বিছানায় বসে থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি শান্ত বসে আছে, কিন্তু মিম নেই। আমি শান্তর কাছে গেলাম আর বললাম, কিরে কি করিস? এই তো বসে বসে ফ্রি ফায়ার গেম খেলি, আর তুই এখানে বস। আমি শান্তের পাশে বসলাম। বসার পরে আমি আবার বললাম, শান্ত মিম করে। ও মিম, ও তো জান্নার সাথে বসে গল্প করতেছে জান্নাতের রুমে। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি মিমের সাথে। আচ্ছা যা। আমি শান্তের সাথে কথা বলে চলে গেলাম মিমের কাছে, মানে জান্নাতের রুমে। আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি, কি করে ভাবছি ভিতরে যাবো কি না যাবো না। আমি ভিতরে গিয়ে কি বলবো, না যাবো না এই কথা বলে যে চলে আসতে যাবো, তখন আমি ভিতর থেকে আমাকে দেখে ডাক দিল। তাই আমি ভিতরে গেলাম। আমি ভিতরে যাওয়া দেখলাম সবাই বসে আছে, মানে সব কয়টা বসে বসে গল্প করছে। আমি ভিতরে যাওয়ার পর মিম বলল, কিছু বলবি তুই? না কিছু না, এমনি আসছি। ও আচ্ছা। আমি মিমের সাথে কথা বলছি আর নীলা একদিনে আমার দিকে তাকিয়েছিল। কেন তাকিয়েছে আমি অবশ্যই বুঝতে পেরেছি। না, আর বেশি বাড়তে দেওয়া যাবে না, নাহলে অন্য কিছু হয়ে যাবে। আর সাথে আমাকে কথা বলতে হবে। এতক্ষণ মিম লক্ষ্য করে নাই যে নীলা আমার দিকে একদিনে তাকিয়ে আছে, কিন্তু এখন লক্ষ্য করলো। তাই মিম আমাকে বলল, তুই আমার রুমে যেয়ে একটু অপেক্ষা কর, আমি আসতেছি। ওকে মিম। আমিও কিছু না বলে বাধ্য ছেলের মতো মিমের রুমে চলে গেলাম। আমি চলে যাওয়ার পরে মিম সবাইকে উদ্দেশ্য করে বললো, বিশেষ করে নীলাকে উদ্দেশ্য করে বললো, তোমরা অনেকেই হয়তো মানিকের সম্পর্কে বেশি কিছু জানো না, তাই হয়তো তোমার ওকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছো। তাই আমি আজ সবাইকে বলছি, মানিক কিন্তু বিবাহিত। মিমের কথাগুলো শুনে সবাই তো অবাক, বিশেষ করে নীলা বেশি অবাক হয়েছে, কারণ সে তো মানিককে নিয়ে কত না স্বপ্ন দেখেছে, কত কি ভেবে রেখেছে। মিমের কথা শুনে তার স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। মিমের কথা শুনে জান্নাত বলল, কই আমার ভাইয়া তো কিছু বললো না? কেউই জানে না এই কথা। ও আচ্ছা, তা মানিক ভাইয়ের বউ কোথায় এখন? তোমাদের চোখের সামনেই আছে। মানে কোথায়?
এই যে আমি। কি? আর নীলা তো মিমের কথা শুনে কেঁদে ফেললো প্রায়। তবুও আটকে রেখে নীলা বলল, কবে বিয়ে হয়েছে? 2 মাস আগে। কি 2 মাস ধরে তোদের বিয়ে হয়েছে আর আমি তোর বেস্ট ফ্রেন্ড? তুই আমাকেও জানালি না? আরে পরীক্ষার জন্য বলা হয়নি। ও আচ্ছা। আচ্ছা, তোমার আর মানিকের যদি বিয়ে হয়ে থাকে তাহলে মানিক তোমাকে ম্যাম বলে ডাকে কেন? তাই তো। বল কেন ডাকে? আর আমি বলেছি বলে ডাকে। কেন? অন্য একদিন বলল, আমার জানুটা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতেছে, আমি যাই, পরে কথা হবে। এই কথা বলে মিম চলে আসলো মিমের রুমে, মানে আমার কাছে। ওইদিকে নীলা কান্না করতে করতে জান্নাতের রুম থেকে বেরিয়ে চলে গেল। মিম আমার রুমে এসে আমাকে বলল, নীলার সাথে তোর কিসের সম্পর্ক? মিমের কথা শুনে তো আমি পুরাই শখ। কারণ যে মেয়ের সঙ্গে কখনো ভালো করে কথাই বলি না তার সাথে নাকি আমার সম্পর্ক। এই দুঃখ কোথায় রাখে বলেন? আমার চুপ টাকা দেখে মিম আমাকে বললো, কিরে কথা বলছিস না যে? নাকি সত্যি কথা বললাম তাই মুখে কোনো কথা নাই? কি যে বলেন না ম্যাম, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি তো তার সাথে ভালোভাবে কথাই বলিনি। আর আপনি বলছেন আমার সাথে নাকি তার সম্পর্ক? না থাকলেই ভালো। আর তোকে যেন ওর আশেপাশে না দেখি। জি ম্যাম। আর আমাকে এখানে আসতে কেন বলেছেন? জি। ও হ্যাঁ, আমি বিকেলে মার্কেটে যাব, কিছু জিনিস কেনার আছে, তাই তুই রেডি থাকিস। জি ম্যাম। আর সকালে তো মনে হয় কিছু খাসনি, তাই না? এখনো কিছু খাইনি। আচ্ছা যা খেয়ে নে। আচ্ছা ম্যাম। আমি মিমের রুম থেকে বেরিয়ে চলে আসলাম আর শান্তকে খুঁজতে লাগলাম। শান্তকে খুঁজতে খুঁজতে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি বাইরে অনেক লোকজন। হঠাৎ দেখলাম শান্ত আমাকে ডাক দিল আর আমি শান্তের কাছে গেলাম। দেখলাম শান্ত কিছু লোকদের সাথে কথা বলছে, কিভাবে বাড়ি সাজাতে হবে এই আর কি। আর আমি তার পাশে দাঁড়িয়ে সবকিছু শুনতে লাগলাম। সবাইকে সবকিছু বলার পরে শান্ত আমাকে বলল, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? আরে মিম আমাকে ডেকেছিল তাই তার কাছে গিয়েছিলাম। ও আচ্ছা, চল খাবার খাবো। তুই এখনো খাসনি? আরে না, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা চল। এখন আমি আর শান্ত চলে গেলাম বাসার ভেতরে। শান্ত আমাকে নিয়ে গেল এক জায়গায়। সেখানে বসেছিল একজন লোক আর একজন মহিলা। তাদের সামনে আমাকে নিয়ে গেল আর শান্ত বলল, আম্মু, এই হলো মানিক। তোমাকে বলেছিলাম না যে আমার পরীক্ষার সময় একটা ছেলে আমার সাথে পরিচয় হয়েছিল? এটাই হলো সেই ছেলে। আর মানিক, ইনি হলেন আমার মা আর উনি হলেন আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বললাম। আপনারা তো ভাবছেন আঙ্কেল আন্টির সাথে আগে পরিচয় হয়নি কেন? আসলে ওনার মেয়ের বিয়ে, তাই সবসময় ব্যস্ত থাকেন ওনারা, তাই এখন পরিচয় হলো। আর আমি তো কাল সন্ধ্যায় এসেছি, তাই আর কি। আপনি কিছু চিন্তা করবেন না আঙ্কেল, আমরা সবকিছু সামলে নিব। আম্মু, আমাদের সাথে কি শুধু গল্পই করবে নাকি খেতেও দিবে? ও হ্যাঁ, আয় তোরা। আচ্ছা চলো। আন্টি চলে গেল খাবার রেডি করতে। আর এদিকে শান্ত আর আমি আঙ্কেলের সাথে নানান বিষয়ে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে আন্টি আমাদের খাবার ডাক দিলেন। আমরা দুইজনে চলে গেলাম আন্টির কাছে। তারপর আমি আর শান্ত খাওয়া দাওয়া করে নিলাম। কেন? আমি কারো দেয়া কিছু নেই না, কেন? ভালো লাগে না তাই। এইটা যদি না নেস তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আচ্ছা নিচ্ছি। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলা শুরু করলো, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায়। তখন থেকেই বাবাই আমাকে বড় করেছে। কোনোদিন কোনো কিছুর চাওয়া অপূর্ণ রাখে নাই। যখন যা চাইছি তখন তাই পাইছি। আর আস্তে আস্তে আমার মনটাও কেমন যেন হয়ে গেছে। আর যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয় ওই দিন আমার খুব মেজাজ খারাপ ছিল। তার উপর তুই আমার হাত ধরে টান দিয়েছিলি, তাই আর রাগ কন্ট্রোল করতে পারি নাই। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। আমাকে মাফ করে দাও। এ কি বলছেন ম্যাম? আমি ওইসব কিছু মনে রাখিনি। আর গরিবদের এসব কথা মনে রাখলে হয় না। এমন করে বলো না। এসব কথা বাদ দেন। মিম কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো। মিম কিছুক্ষণ ভাবার পরে আমাকে যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবতেই পারিনি যে মিম আমাকে এসব কথা বলবে। আমি মিমের দিকে হা করে তাকিয়ে আছি, কারণ মিম আমাকে বলল, প্রথম প্রথম আমি তোমাকে সহ্যই করতে পারতাম না। তোমাকে দেখলে কেন জানি আমার রাগ উঠে যেত, তাই তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি। কিন্তু এখন আমি তোমাকে দেখার জন্য মরিয়া হয়ে থাকি, তোমার সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকি। তোমার সাথে যদি কোনো মেয়ে কথা বলে তাহলে আমার সহ্য হয় না। তোমার সাথে আমি কোনো মেয়েকে দেখতেই পারি না। এইসব
কিছু যদি বোঝায় আমি তোমায় ভালোবাসি, তাহলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে থাকতে থাকতে, তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমার মনটা দুর্বল হয়ে গেছে আমি জানি না। এখন তোমাকে ছাড়া আমার অস্তিত্ব চিন্তা করতে পারি না। তোমাকে ছাড়া আমার জীবনটা কেমন যেন অগোছালো হয়ে গেছে। নেবে কি আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব? নেবে কি তোমার একার পথ চলার সঙ্গী করে? আমি সারা জীবন তোমার পথ চলার সঙ্গী হতে চাই। আমি তোমাকে ভালোবাসি মানি, আমার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি মানি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ মানি। আমি তখন বেঞ্চে বসে বসে মিমের কথাগুলো শুনছিলাম। সব কথাগুলো মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছে মিম এসব? তাহলে আমি এতদিন যা ভেবেছিলাম তাই সত্যি? মিম আমাকে ভালোবাসে, আমিও তো ওকে ভালোবাসি, কিন্তু না, তাকে আমার নরকীয় জীবনের সাথে জড়াতে চায় না। সে হয়তো এখন আমাকে ভালোবাসে, কিন্তু আমার সম্পর্কে জানলে হয়তো ঘৃণা করবে। আবার চুপ করে থাকা দেখে মিম আমাকে বলল, কি হলো, এভাবে চুপ করে আছো কেন? এমনিতেই, কারণ আমার কাছে দেওয়ার মতো কোনো উত্তর নেই, তাই চুপ করে আছি। মানে তুমি কি আমাকে পছন্দ করো না? কথাটা পছন্দ করার বা না করার না, অন্য কিছু। আর আপনি দেখতে সুন্দর, যে কোনো ছেলে আপনাকে পছন্দ করবে, সো আমাকে ভুলে যান। না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। আর কিসের কথা বলছো তুমি? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন যে আপনি আমাকে ভালোবাসেন? আমার সম্পর্কে জানলে আপনি আমাকে ভালোবাসা তো দূরের কথা, আপনি আমার মুখও দেখতে চাবেন না। আর তাই আমার এই জীবনের সাথে আমি আপনার জীবন জড়াতে পারবো না। আমাকে মাফ করে দেন। আমি জানতে চাই না তোমার সম্পর্কে, আমি শুধু তোমাকে চাই। আমি পারবো না আপনাকে ভালোবাসতে। আমিও দেখবো তুমি আমাকে ভালো না বেসে কোথায় যাও। দেখা যাবে। এই কথা বলে আমি গাড়ির কাছে চলে আসলাম, আর মিম ওখানে বসে কান্না করতে লাগলো। আমি গাড়ির ভিতরে বসে আছি, আর মিম ওখানে বসে কান্না করছে। মিমের কান্না আমার আর সহ্য হচ্ছে না, কারণ মিমের সাথে চলতে চলতে যে আমিও মিমকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। কিন্তু না, আমার তার প্রতি দুর্বল হলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। কিন্তু মিমও তো অনেক কান্না করছে, তাই আমি গাড়িতে বসে গাড়ির হর্ন দিতে লাগলাম। এভাবে 2বার হর্ন দেওয়ার পর মিম না শোনার ভান করে ওখানেই বসে আছে। এবার আমার রাগ উঠে গেল, তাই আমি এবার গাড়ির হর্ন চেপে ধরেই রাখলাম। এভাবে অনেকক্ষণ চেপে ধরার পর মিম বিরক্তকর ভাব নিয়ে বলল, কি হয়েছে? আমি কোনো উত্তর না দিয়ে আবার হর্ন চেপে ধরলাম। এবার মিম বুঝতে পেরেছে যে আমি তাকে ডাকছি, তাই সে উঠে গাড়ির কাছে চলে আসলো। গাড়ির কাছে এসে মিম গাড়িতে উঠে বসলো। মিম বসে নিচের দিকে তাকিয়ে রইলো। আমি একবার নিচের দিকে আর চোখে তাকালাম, দেখলাম মিমের চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমার কিছু করার নেই, তাই আমি আমার মতো করে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পরে আমরা আবার শান্তির বাসায় চলে আসলাম। এর মাঝে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আমাদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। গাড়ি থেকে নেমে মিম মিমের মতো রুমে চলে গেল, আর আমি আমার রুমে। আমার রুমে যাওয়ার কিছুক্ষণ পর শান্ত আসলো আমার রুমে। আমাকে বলল, কি রে, কি করিস? এই তো বসে আছি, আয় ভিতরে আয়, গল্প করি দুজন। এখন আর গল্প করতে হবে না, এখন খাবো, চল, তোকে আম্মু ডাকছে। আচ্ছা চল। আমি আর শান্ত নিচে চলে আসলাম খাবার টেবিলে। এসে দেখি সবাই বসে আছে, কিন্তু মিমকে দেখলাম না। আমি যাওয়ার পর আন্টি বলল, এতক্ষণে মহারাজদের আসার সময় হলো। তোমার ছেলে তো মেয়েদের থেকেও লেট করে। আমার মোটেও লেট হয় না। আমি কি আর তোর মতো সারাদিন শুধু সাজুগুজু আর ছোট লিপস্টিক ঘষি নাকি যে আমার লেট হবে? হ্যাঁ, আর তুমি কিনা হ্যাঁ সারাদিন আয়নার সামনে এই এক ড্রেস পরে আবার একটু পরে অন্য ড্রেস পরো, ভাব মারো, তাই না? তোকে এত কিছু ভাবতে হবে না, কয়দিন পরে তো চলে যাবি, তখন শ্বশুর বাড়ি যেয়ে থালা বাসন ধোয়া কাজ করিস। ভালো হচ্ছে না কিন্তু। সত্যি কথা বললে ভালো হয় না জানি। আমি এদের ঝগড়া দেখছি আর মিটমিট করে হাসছি। আমার হাসি দেখে জান্নাত রেখে গেল, আর আমাকে বলল, এভাবে হেসো না, তোমার সব খবরও আমার জানা আছে। আমি আবার কি করলাম? সবই জানি, বলবো নাকি শুধু তাই বলো? না বোন, থাক, আমার আর কিছু বলা লাগবে না। আপনারা ঝগড়া করছেন, আপনারাই করেন, এর মধ্যে আর আমাকে ডেকেন না। আপনারা তো ভাবছেন যে আমার সাথে ওরা এভাবে কথা বলছে কেন। আসলে এই কয়েকদিন আমি তাদের সাথে খুবই ফ্রি হয়ে গিয়েছি, তাই জান্নাত এখন আমাকে তার ভাইয়ের মতো মনে করে, আর আন্টি আমাকে তার ছেলের মতোই মনে করে, তাই তাদের সাথে এভাবে কথা বললাম। এখন কেন হাস হাস? না, আমি আর হাসবো না। হচ্ছেটা কি এখানে? আন্টির ধমকে আমরা চুপ হয়ে গেলাম। তখন আন্টি আবার বলল, জান্নাত, মিম কই? ওকে খেতে ডাকিস না কি? ডেকেছি আম্মু, কিন্তু ও বললো ওর নাকি খেতে ভালো লাগছে না। কেন, আর আবার শরীর খারাপ করলো নাকি? আমাকে তো আর কিছু বললো না। আন্টি আপনি চিন্তা করবেন, আমি জানি মিমের কি হয়েছে। খাবার পরে আমি দেখছি, আপনি শুধু ওর খাবার প্লেটটা দিয়ে দেন। ওকে বাবা।
তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আমরা বলতে বাসায় যে কয়জন আছি আর কি। বাসায় কোনো মেহমান এখনো আর নেই, কাল থেকে আসবে। আমি খাওয়া দাওয়া শেষ করে আন্টির কাছ থেকে মিমের খাবার প্লেট নিয়ে চলে গেলাম মিমের রুমে। আমি মিমের রুমের সামনে এসে দরজায় নক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। তাই আমি আবার দরজায় নক দিলাম, এবারও কোনো সাড়া শব্দ পেলাম না। এবার আমার খুব রাগ হয়ে গেল, তাই আমি জেদ করে দরজা ধাক্কা দিলাম। কিছুক্ষণ পরে মিম এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে মিম চলে গেল তার বিছানায়। আমিও মিমের পেছনে পেছনে গেলাম। মিম খাটের উপরে বসে অন্যদিকে তাকিয়ে আছে। আমি মিমের পাশে গিয়ে বসলাম আর বললাম, আজ খেতে যান নাই কেন? এমনিতেই ভালো লাগে নাই তাই। আমি খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। আমার খিদে নাই। আচ্ছা আমি খাই দিচ্ছি, এনেন, হা করেন। আমি খাবো না। আমি খেতে বলেছি না, হা করো। মিমের মুখ আমার দিকে ঘুরিয়ে তার দিকে খাবার বাড়িয়ে দিয়ে আমার এইরকম রাগ দেখে মিম ভয় পেয়ে গেল, কারণ মিম আমার এরকম রাগ আগে কখনো দেখেনি। সে হা করে খাবারগুলো খেয়ে নিল আর ছোট বাচ্চাদের মতো করতে লাগলো, আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো খেয়াল করলাম না। আমি আস্তে আস্তে সব খাবার তাকে খাইয়ে দিলাম, আর মিম ছোট বাচ্চাদের মতো সব খাবার খেয়ে নিল। খাবার খাওয়ানো শেষে আমি খাবার প্লেট নিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু মিম আসার আগে আমি বললাম, খাবার উপর যেন কোনো সময় রাগ দেখানো না হয়। শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মনে থাকে যেন। এই কথা বলে আমি চলে আসলাম নিচে। খাবার প্লেটগুলো রেখে গেলাম আমার রুমে। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, এইটা কি করলাম আমি বাড়িতে থাকতে নিজের হাতে ঠিক মতো খেতাম না, সে আমি আজ একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিলাম। এখন তো আমার নিজেই লজ্জা করছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি জানি না। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল, আর আমি চোখ খুলে তাকালাম। চোখ খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরাই শকড হয়ে গেলাম, কারণ আমার পাশে বসা ছিল মিম। মিমা শাড়ি পরেছে, সাথে হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, জাস্ট অসাম। মিমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তো মিমের কাণ্ড দেখে অবাক। তখন আমি মিমকে বললাম, আপনি এখানে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি? হায় হায়, কয় কি? আমার রুমে আমার পাশে বসে আছে আর আমি কিছু বললে আমার কি? এই দুঃখ আমি কোথায় রাখি? আমি শান্তভাবে বললাম, আমার কি মানে? আর আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যান। যাব না। কি করবি তুই? ম্যাম, এখানে কোনো সিনক্রেট করিয়েন না। আমি আবার কি করলাম? আপনি কিছু করেননি, আপনি এখানে বসে থাকেন, বরং আমি চলে যাচ্ছি। আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকেন। এই কথা বলে আমি বাইরে চলে যেতে লাগলাম, কিন্তু মিম আমাকে যা বললো তা শুনে আমি ওই জায়গায় দাঁড়িয়ে, কারণ মিম আমাকে বললো, বাইরে যেও না, তাহলে কিন্তু আর মুখ দেখাতে পারবে না কোনোদিন। কেন? বাথরুমে যেয়ে নিজেই দেখে নাও। আমার মতো দেখা লাগবে না। তাহলে যাও, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না যে আমি কিছু বলি নাই। মিমের কথায় আমার কেমন যেন সন্দেহ হলো, তাই আমি চলে গেলাম বাথরুমে। যে কি এমন হয়েছে আমি বাইরে গেলে মুখ দেখাতেই পারবো না, তাই আমি বাথরুমে চলে গেলাম। আমি বাথরুমে গিয়েছে আয়নার সামনে গেলাম, তখন আমি তো পুরাই শকড খেয়ে গেলাম, কারণ আমার সারা গালে, ঠোঁটে, কপালে শুধু লিপস্টিকের দাগ লেগে আছে। তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম তখন মিম এসে এইসব কাজ করেছে, মানে আমার সারা মুখে মিম পিস করেছে। হায় রে, আমার মতো এরকম ছোট বাচ্চার ইজ্জত এভাবে শেষ করে দিল। এখন আমার এই মুখ আমি কি করে দেখাবো সবাইকে? আমি বাথরুম থেকে এইসব ভাবছি, এর মধ্যে শান্তের ডাক শুনতে পেলাম, তাই আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে নিলাম, কারণ আমার ইজ্জত যে মিম শেষ করে দিয়েছে এই কথা কাউকে জানানো যাবে না। আর আপনারা বলেন না কিন্তু, শুধু এটুকু বলেন আপনারা কে কোথা থেকে আমাদের গল্পটা শুনছেন, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি বাথরুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি শান্ত বসে আছে, আর মিম কোথাও নেই। শান্ত তখন আমাকে বলল, এতক্ষণ লাগে তোর ফ্রেশ হতে? কি জন্য যে এতক্ষণ লাগলো তুই যদি একবার জানতে পারতি তাহলে তো আমাকে শেষ করে দিতি। কি রে, চুপ করে আছিস কেন? না এমনি। বল, কি বলবি? কি, আমি তোকে এতক্ষণ ধরে যা বললাম তুই কিছুই শুনিস নাই নাকি? কি বলছিস তুই? আমি কিছু বলি নাই, চল খাবো, আম্মু তোকে নিয়ে খেতে যেতে বলছে। ও আচ্ছা চল। আমি আর শান্ত চলে গেলাম নিচের খাবার টেবিলে। আমরা গিয়ে দেখি সবাই আগে থেকেই বসে আছে, আমরাও তাদের সাথে যোগ দিলাম। দেখলাম মিমও আছে। আমি চেয়ারে বসতে বসতে খেয়াল করলাম মিম আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর কি যেন একটা। আমি তার দিকে একটা রাগি লোক দিলাম, কিন্তু মিমের তো ভয় পাওয়ার কোনো নামই নেই। উল্টো মিম আমাকে একটা চোখ টিপ মারলো, মানে মিম আমাকে চোখ মারলো। আমি তো অবাক, করছে মিম এগুলো? না, আর ভাবতে পারছি না, তাই আমি চুপ করে খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার সময় আঙ্কেল বলল, জান্নাত মামুনি, তোমার সব কেনাকাটা হয়ে গেছে নাকি? না আপু, কিছু বাকি আছে। কি এখনো বাকি আছে? তাহলে শেষ করবে কবে? ভাবছি আজকে আমি আর মিম শপিং এ যাব।
আচ্ছা, তাহলে তোমরা সবকিছু কেনাকাটা আজকেই শেষ করে ফেলো। আব্বু, আব্বু তোমার ছেলেকে বলো না আমাদের সাথে যেতে। না, আমার যাওয়া হবে না, আমার অনেক কাজ আছে। তাহলে আমাদেরকে নিয়ে যাবে? আচ্ছা, একটা কাজ কর, তোরা মানিককে সাথে করে নিয়ে যা। কি আমি আমি বলি কি তুই যা, আর আমি এদিকটা সামনে নিচ্ছি। তোকে এইসব ভাবতে হবে না, আমি পারবো, তুই শুধু ওদের সাথে যা। আমি বলি কি, হ্যাঁ বাবা, তুমি ওদেরকে নিয়ে যাও। জি আন্টি কি আর কর, আমি 1000বার বললেও কাজ হবে না, তাই আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু আমি মিমের দিকে তাকিয়ে দেখলাম সে একটু বেশি খুশি হয়েছে। আল্লাহ যেন আমার কপালে কি আছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিও। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমি আর শান্ত চলে গেলাম বাইরে, কারণ তাদের কিছু মেহমান আসবে, তাদের আনতে স্টেশনে চলে গেলাম। স্টেশন থেকে মেহমানদের নিয়ে আবার বাসায় চলে আসলাম। মেহমানরা ভিতরে চলে গেল। তারা চলে যাওয়ার পরে আমি আর শান্ত মিলে বাসায় টুকিটাকি কাজ করতে লাগলাম। এসব করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমি আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে এসে তো অবাক, কারণ আমার রুমে মিম বসে আছে। আমি মিমের সামনে এসে বললাম, ম্যাম আপনি এখানে কেন? কেন আসতে পারি না নাকি? জি পারেন, কিন্তু কি কারণে আসলেন? এমনি আসছি। কি, কোনো দরকার না থাকলে এখন যেতে পারেন, আমি এখন গোসল করব। আচ্ছা গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বাইরে যাব। ওকে ম্যাম। এই কথা বলে মিম চলে যেতে লাগলো, কিন্তু দরজার কাছে গিয়ে মিম আবার আমাকে ডাক দিল। মিম বলল, এই শোন। আমি ঘুরে যখনই মিমের দিকে তাকালাম, তখন মিম আমাকে একটা চোখ টিপ মেরে দৌড়ে চলে গেল। আর আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেলাম, মিম কি করলো এটা? আমি আর অত শত ভাবলাম না, চলে গেলাম বাথরুমে। বাথরুম থেকে গোসল করে চলে আসলাম রুমে। কিছুক্ষণ একটু রেস্ট নিতে হবে, তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে জান্নাত বাইরে থেকে বলল, আসতে পারি ভাইয়া? আরে জান্নাত যে, আয় ভিতরে আয়। ভাইয়া, আর তুমি এখনো রেডি হওনি কেন? আমি রেডি হব কেন? তুমি রেডি হবে কেন মানে? আমাদের না শপিং এ যাওয়ার কথা? আমি শপিং এ কেন যাব? কি? আচ্ছা তোমার যেতে হবে না। আরে চলে যাচ্ছিস কেন? এমনি। আরে আমি তো মজা করছিলাম, যা তোরা রেডি হও। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বললাম, এবার খুশি তো? অনেক। তুমিও রেডি হয়ে নাও। জান্নাত চলে গেল রেডি হতে, আর আমিও বিছানা থেকে উঠে রেডি হয়ে নিলাম। আমি রেডি হয়ে নিচে আসলাম, আন্টির সাথে কথা বললাম, সাথে জান্নাতকেও আসতে বললাম। তাদের সাথে কথা বলে আমি চলে আসলাম। গাড়ি বের করে তাদের জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু তাদের আসার কোনো নামগন্ধই নেই। মেয়েদের সাজতে এতক্ষণ লাগে আগে বুঝতাম না। দীর্ঘ 30 মিনিট পর তারা আসলো। তারপর তাদের নিয়ে চলে গেলাম শপিং মলে। তারা শপিং মলের ভিতরে চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে তাদের কাছে চলে গেলাম। অনেকক্ষণ ধরে তারা শপিং করলো, আর আমি তাদের পিছনে অবুঝ বাচ্চাদের মতো ঘুরতে লাগলাম। জানি তাদের তাড়াতাড়ি শপিং শেষ হবে না। দীর্ঘ 4 ঘন্টা পরে তাদের শপিং শেষ হলো। শপিং শেষ হতে বাইরে গেলাম, তাই ভাবলাম ডিনার করে বাসায় যাব। আমি বললাম, জানা তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি বিল দিয়ে আসছি। জান্নাত তুই যা, আমরা আসছি। আমি আপনাকেও যেতে বলেছি। আমি তোমার সাথে যাব। না, আপনি জান্নাতের সাথে যাবেন। বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম, কেন জানি আমার ঘুমাতে ভালো লাগছে না, তাই খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে দিলাম। নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করতে চলে গেলাম। হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই ছাদে আড্ডা দিচ্ছে, তাই আমিও তাদের কাছে চলে গেলাম। দেখলাম সবাই আছে, তাদের সাথে আমিও যোগ দিলাম। কিন্তু খেয়াল করলাম নীলা আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি আর কিছু বললাম না। আড্ডা দেওয়া শেষে আমরা সবাই খাবার খেয়ে চলে গেলাম। খাবার খেয়ে আমিও শান্ত কাজ করতে লাগলাম। আজকে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি, লোকজনে ভরে গিয়েছে বাসাটা। কালকে জান্নাতের গায়ে হলো, তাই বাসাটা সাজানো হয়েছে আর কি। আমি আর শান্ত কাজ করতেছিলাম, তখন আমার চোখ গেল এক জায়গায়, যেখানে আঙ্কেল আর একটা লোক কথা বলছিল। লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে, তাই তাকে দেখার জন্য আমি একটু এগিয়ে গেলাম। তখন আমি যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরোই শক খেয়ে গেলাম। সেখানে আসবে আমি ভাবতেই পারিনি, কারণ আঙ্কেলের সাথে কথা বলছিল আমার খালু। কিন্তু খালু এখানে কি করে? আর আমি যাদের থেকে দূরে থাকার জন্য ছেড়ে চলে এসেছি, কিন্তু তারাই কেন বারবার আমার সামনে চলে আসছে। না, আমার আর মাথা কাজ করছে না, মাথাটা খুব ব্যথা করছে। আঙ্কেল যেন আমাকে দেখতে না পারে, তাই আমি একটু দূর থেকে তাদের আড়াল হয়ে গেলাম। আড়ালে দাঁড়িয়ে তাদের দেখছি। খালু কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলে চলে গেল। খালু যাওয়ার পরে আমি আবার আঙ্কেলের কাছে গেলাম। তখন আমি বললাম, কি করছেন আঙ্কেল? এই তো কাঁধে কাঁধে ইনভাইট করা হয়েছে,
আর কাদের কাছে ইনভাইট করা হয়নি এখনো, এইসব কিছু দেখছি। আচ্ছা আঙ্কেল, একটু আগে আপনার সাথে যে লোকটাকে দেখলাম, ওই লোকটা কে ছিল? ও, তুমি বাদশা সাহেবের কথা বলছো? আঙ্কেল, আমি তো তার নাম জানি না, উনি কে ছিলেন? উনি তো ছেলের বাবা। উনি বিয়ে নিয়ে কিছু কথা বলতে এসেছিল। কি? কি হলো বাবা, তুমি কি বাদশা সাহেবকে চিনো নাকি? কি যে বলেন না, আমি ওনাকে চিনবো কি করে? আমি এমনিতেই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা বাবা, তুমি থাকো, আমার কিছু কাজ আছে, ওইগুলো শেষ করতে হবে, পরে কথা হবে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেল আর আমি এইভাবে ওখানে দাঁড়িয়ে আছি। আমি এখন কি করব? কারণ খালুর ছেলে মানে আমার খালাতো ভাই হৃদয়, আর হৃদয়ের বিয়ে হলে তো সবাই আসবে এই বাড়িতে, আর সবাই আসলে তো আমাকেই চিনে ফেলবে। তাহলে এখন আমি কি বিয়ে বাড়ি থেকে চলে যাব নাকি? না, এখানেই থাকবো। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আঙ্কেল আন্টি শান্তকে কি বলবো? মিমকেই বা কি বলবো আমি? না, আমি আর ভাবতে পারছি না, আমার মাথাটা খুব ব্যথা করছে। এমনিতে আমার মাথা আগে থেকে সমস্যা, তার উপর আবার এত চিন্তা, আর মাথাটা ঘুরতে লাগলো। তাই আমি ওখানে বসে পড়লাম। আমাকে এভাবে বসে পড়তে দেখে মিম বলল, কি হয়েছে তোমার? কই কিছুই হয়নি তো। তাহলে এভাবে বসে পড়লে কেন? এমনি মাথাটা খুব ব্যথা করছে তাই। দেখি, জ্বর আসলো নাকি? এই কথা বলে মিম আমার কপালে হাত দিয়ে দেখলো। তখন আমি বললাম, আরে ম্যাম কি করছেন এগুলো? আমার কিছু হয়নি। চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। মিম ইচ্ছা মতো আমার মাথায় কপালে হাত দিতে লাগলো, আর কিছু হয়েছে কিনা চেক করলো, কিন্তু দেখলো আমার কিছু হয়নি। তখন মিম আমাকে বলল, কই জ্বর আসে নাই তো। হুম আচ্ছা, আমি এখন যাই, পরে কথা হবে। এই কথা বলে মিম চলে গেল, আর আমি ওখান থেকে উঠে চলে গেলাম আমার রুমে। আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম, কারণ আমার মাথাটা খুব ব্যথা করছে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শান্তর সাথে আড্ডা দিলাম। এভাবেই আজকের দিনটা চলে গেল। রাতে আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু আমার চোখে যে ঘুম আসছে না, তাই আমি ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে বসে আমার জীবনে ঘটে যাওয়া দিনগুলো নিয়ে ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে কখন যে আমার চোখের কোণে পানি চলে এসে নিজেই জানি না। তখন পিছনে কারো উপস্থিতি টের পেলাম, তাই আমি আমার চোখ মুছে পেছনে তাকালাম। কিন্তু আমি আমার পেছনে যাকে দেখলাম, তাকে দেখে আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার ম্যাডাম মানে মিম। তখন আমি মিমকে বললাম, ম্যাম আপনি এখানে? তোমার রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম তোমার রুমের দরজা খোলা, তাই দেখতে লাগলাম কি করছো তুমি, কিন্তু তোমাকে দেখতে পেলাম না, তাই তোমাকে খুঁজতে খুঁজতে ছাদে আসলাম, দেখলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো। ও আচ্ছা আচ্ছা, আপনি ঘুমাননি? ঘুম আসতেছে না। ও তোমার রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন দেখলাম তোমার রুমের দরজা খোলা, তাই দেখতে লাগলাম কি করছো তুমি, কিন্তু তোমাকে দেখতে পেলাম না, তাই তোমাকে খুঁজতে খুঁজতে ছাদে আসলাম, দেখলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো। ও আচ্ছা আচ্ছা, আপনি ঘুমাননি? ঘুম আসতেছে না। ও তোমার চোখে পানি কেন? কই না তো। আমাকে মিথ্যা কথা বলে লাভ নেই, আমি দেখেছি তুমি হাত দিয়ে তোমার চোখের পানি মুছে ফেলেছো। কি যে বলেন না ম্যাম, আমি আবার কাঁদবো কেন? চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখ দিয়ে একটু পানি বের হচ্ছে। আমার কাছে মিথ্যা বলে লাভ নাই, এখন বলো কি হয়েছে। বললাম তো ম্যাম, কিছুই হয়নি। কে তুমি যখন বলবে না তখন আমি তোমাকে জোর করব না, এখন যাও গিয়ে শুয়ে পড়ো। ম্যাম আপনি যান, কিছুক্ষণ পরে আসছি। না, তুমিও আমার সাথে আসবে। এক প্রকার জোর করে মিম আমাকে ছাদ থেকে নিয়ে চলে আসলো। ছাদ থেকে এনে আমার রুমে নিয়ে চলে গেল। আমি আর কিছু বললাম না, কারণ মিমের এরকম কাজকর্মগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আর কিছু বললাম না। না, মিমকে আর দূরে রাখাটা ঠিক হবে না, কিন্তু তার আগে তো আমার অতীত সম্পর্কে কিছু বলতেই হবে, কারণ সে আমার অতীত জেনে আমাকে পছন্দ না করতে পারে। না, কালকে সকালে আমাকে সবকিছু বলতে হবে। কেন জানি আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। কালকে মিমকে সব বলে দেব। এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। আজকে খুব সকালে আমার ঘুম ভেঙে গেল, তাই আবার না শুয়ে থেকে চলে গেলাম মসজিদে। মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিলাম। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। দেখলাম অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে। তখন আমি মিমকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, জান্নাত মিম কোথায় রে? কেন, ওকে কি দরকার? আমাকে বলো। না এমনি কোথাও দেখছি না তো। শুধু কি এই জন্যই নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? অন্য কিছু মানে বোঝো না তাই না? নিজের হাতে খাইয়ে দাও, তোমার মাথায় হাত বুলিয়ে দেই, রাতে ছাদের উপর চলো। কি তুমি এত কিছু কিভাবে জানো?
জানি জানি, আরো অনেক কিছু জানি। তোর পায়ে ধরে বোন, আর বলিস না। তা কতদিন ধরে চলছে? এখনো শুরু হয়নি, কিন্তু এখন শুরু করার জন্যই তোকে খুঁজতেছি। কোথা থেকে যেন শান্ত এসে বললো, কি শুরু করবি? আমিও একটু শুনি। ও কিছু না। আমি বলছি। কি বলবো না তুমি? তুই বল তো, আমি ওকে দেখছি। এ কথা বলে শান্ত আমাকে দূরে রেখেছে, আর জান্নাত বলছে। তখন আমি বললাম, তা পার্টি কবে দিবি? কিসের পার্টি? এই এত কিছুর পার্টি। আরে এখনো তো শুরু হয়নি, আগে শুরু করি তারপরে দিবি। আগে বল মিম কোথায়? ওকে। মিম এখনো ঘুম থেকে উঠে নাই। ও আচ্ছা, তোদের সাথে পরে কথা বলি, আর তোকে আমি পরে দেখছি। আমি গেলাম। এই কথা বলে আমি ওদের কাছ থেকে মিমের রুমে চলে গেলাম। মিমের রুমের সামনে এসে আমি দরজায় যে টুকা মারলাম, সাথে সাথে দরজা খুলে গেল। তাই আমি অত কিছু না ভেবে ভিতরে চলে গেলাম। কিন্তু আমি ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখে আমি পুরো অবাক, কারণ মিম কেবলই টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল। আমিও রুমে ঢুকলাম, সাথে সাথে মিমও লজ্জা পেয়ে গেল, আর মিম আমাকে দেখে তাড়াতাড়ি আবার ওয়াশরুমে ঢুকে গেল। আর আমি তো মিমের এরকম অবস্থা দেখে হা হয়ে গেছি, কি করবো বুঝতে পারছি না। তাই ওখানে দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে ভাবছি, আজ মনে হয় অন্য কিছু দেখে ফেলেছি। আমি মনে হয় আজ অনেক বড় হয়ে গেছি। আমি এইসব কিছু ভাবছি, ঠিক তখনই মিম হুট করে আমার রুমে এসে যা করলো তা দেখে তো আমি অবাক। আবার মেয়ের এই কাণ্ড দেখে এখন আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না, কারণ মিম আমার রুমে ঢুকে আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরেছে এবং আমার কাছে এসে বলল, কি কি দেখছিস তুই? ম্যাম আমি কিছু দেখিনি। সত্যি করে বল, কি কি দেখেছিস তুই? সত্যি ম্যাম আমি কিছু দেখিনি, আর আপনি আমাকে ছেড়ে দিন। সত্যি কিছু দেখিস নাই? না আমি সত্যি কিছু দেখিনি। চল তাহলে, আজ তোকে সব কিছু দেখাবো। কি? চল। কিছু দেখিস নাই বলে তাহলে চল, তোকে আজ সব কিছু দেখাবো। ম্যাম আমি কিছু দেখতে চাই না। আচ্ছা তাহলে এখন থাক, একেবারে বিয়ের পরে সব দেখাবো, আর সাথে তোরটাও দেখবো। হ্যাঁ? নয় হ্যাঁ। আপনাকে তো আমি বিয়ে করবো না। তুই বিয়ে করবি না মানে? তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। তাহলে আপনি আমার 14 গোষ্ঠীকে বিয়ে করেন কে? সময় হলেই দেখা যাবে, এখন আমি যাই, একটু কাজ আছে। এই কথা বলে মিম চলে যেতে লাগলো। তখন আমি মিমকে ডাক দিলাম, আর আমি বললাম, ম্যাম আপনার সাথে কিছু কথা আছে। এখন না, পরে শুনবো, এখন আমার কাজ আছে। কিন্তু এখন কথাগুলো বলা খুব জরুরি। আচ্ছা বলো জান, কি বলবা? আমার জান কিছু বলবে আর আমি সেই কথা না শুনে কাজ করব, তা তো কখনোই হয় না, বলো। এই কথা বলে আমি দরজার কাছ থেকে এসে একেবারে আমার শরীরের সাথে ঘেঁষে বলল, বলো কি বলবা? আচ্ছা আপনি সত্যি আমাকে ভালোবাসেন? কেন, প্রমাণ লাগবে নাকি? না, শুধু যতটুকু জানতে চাইছি ততটুকুই বলেন। আমার নিজের থেকেও বেশি। ওকে, এখন কিছু কথা বলবো, সে কথাগুলো মন দিয়ে শুনবেন। তারপরে যদি আপনার সিদ্ধান্ত এটাই হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি আপনার সিদ্ধান্ত পাল্টে যায় তাহলে আপনি চলে যেতে পারবেন, আমি কিছুই বলবো না। বলো। আপনি হয়তো আমাকে সঠিকভাবে চিনেন না, মানে আমি কি, আমার পরিচয় কি, আমার বাবা মা কারা, আমি তাদের থেকে দূরে থাকি কেন, এই সবকিছু আপনি জানেন না। না তো, কোনোদিন শুনি নাই। আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, তাই আমার মনে হলো আমার সম্পর্কে আপনার সবকিছু জানা দরকার, তাই আমি আপনাকে সবকিছুই বলতে চাই। বলো। আচ্ছা তাহলে শুনেন। তারপরে আমি মিমকে আমার জীবনের সবকিছু খুলে বললাম, কেন আমি ঢাকা এসেছি, সবকিছু একদম শুরু থেকে এখন পর্যন্ত। আপনারা সবাই তো জানেন, তাই আপনাদেরকে আর কিছু বললাম না, বলতে আপনাদের সময় নষ্ট করা হবে অযথা। আর যে জানেন না সে গল্পের প্রথম থেকে দেখে নিন, জেনে যাবেন। আমার কথাগুলো বলা শেষ করে আমি যে মিমের দিকে তাকালাম তখন দেখলাম মিম কি নিয়ে যেন চিন্তা করছে। তাই আমি বুঝতে পারি যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে মিম আর আমাকে পছন্দ করবে না। তাই আমি আবারও বললাম, ম্যাম আমি বুঝতে পেরেছি আপনি কি চিন্তা করছেন, সমস্যা নেই, আমার জীবনটা এমন, আপনি এখন যেতে পারেন। মানে কি বুঝতে পারছো তুমি? এই যে আপনি কিছু বলছেন না, তার মানে দাঁড়ায় অন্য কিছু। কি দাঁড়ায় শুনি? আপনি ভালো জানেন। আরে না, আমি তো অন্য কিছু ভাবছি। অন্য কিছু মানে? অন্য কিছু ভাবছি। নেহাকে যদি আমি আমার হাতের কাছে পেতাম তাহলে ওকে আমি কুচি কুচি করে কাটতাম। ওই মেয়ের কত বড় সাহস, ওই মেয়ে আমার কিউট জামাইকে এত বড় অপমান করছে। ওই মেয়ের খবর আছে। কি জামাই মানে?
তুমি আমার জামাই। এই কথা বলে মিম চলে গেল। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, মিম কি তাহলে আমার অতীত জেনেও আমাকে পছন্দ করেছে? তাহলে আমি আর মিমকে কষ্ট দিব না। এসব ভাবতে ভাবতে নিচে চলে গেলাম খাবার জন্য। আমি গিয়ে দেখি সবাই আগে থেকে বসে আছে, সাথে মিমও। কিন্তু অবাক করার বিষয় হলো কোনো চেয়ার ফাঁকা নেই, শুধু মিমের সামনেরটা ছাড়া। তাই কোনো উপায় না পেয়ে ওই চেয়ারে বসে পড়লাম। বসে খাওয়ায় মনোযোগ দিলাম, কিন্তু তার হলো না। খাওয়ার মাঝখানে অনুভব করলাম কে যেন আমার পায়ে সুর দিচ্ছে। তাই আমি সামনের দিকে তাকালাম, দেখলাম মিম মুচকে মুচকি করে হাসছে। তাই আমি বুঝে গেলাম এটা মিমেরই কাজ, আর এটা যে কেউ বুঝে যাবে আমার জায়গায় থাকলে। তাই আমি আর কিছু না ভেবে খাওয়াই মনোযোগ দিলাম। কিন্তু আমার মিম একই কাজ করলো। আমি কিছুই বুঝলাম না। এভাবে 3-4 বার করার পর আমি ভাবলাম আমি ওকে পা দিয়ে লাথি দিব, তাহলে হয়তো বুঝতে পারবে সুরসুরিদের শাস্তি কি। যেই ভাবা সেই কাজ। আমি পা বাড়িয়ে দিলাম, এক লাথি। সাথে সাথে মিমের পাশে বসে থাকা শান্ত চিৎকার দিয়ে উঠলো। আর আমি তো অবাক, কাকে মারতে গিয়ে কাকে মেরে ফেললাম। শান্তের চিৎকার শুনে আন্টি বলল, কি রে, এভাবে চিৎকার করছিস কেন? আমি শান্তকে ইশারায় কিছু বলতে নিষেধ করে দিলাম। তখন শান্ত বুঝতে পারলো ওইটা আমার কাজ, তাই আর কিছু বললো না। তখন আন্টি আবার বলল, কি রে বল, এভাবে চিৎকার করলি কেন? না এমনি। এমনি মানে? পরে বলবো। শান্ত আর আন্টি কথা বলছে, আর আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম আবার হাসছে। তখন আমি বললাম, হাসো হাসো, আমারও কখনো সময় আসবে, তখন দেখা যাবে। আমাদের খাবার খাওয়া শেষ হলে আমি আর শান্ত বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে শান্ত আমায় বলল, এবার বল আমাকে মারলি কেন? আরে তোকে মারতে চাইনি তো, মিমকে মারতে চেয়েছিলাম। কেন? শান্ত আমার কথা শুনে হাসতে হাসতে যা যা অবস্থা। শান্তের হাসি দেখে আমার খুব রাগ হলো, কারণ এমনিতে মিমকে শাস্তি দিব এটাই ভেবে পাচ্ছি না, আর তারপর আবার হাসি। তখনই আমি বললাম, এভাবে হাসতেছিস কেন? আমি হাসছি কারণ তোর এই লাথি যদি আমার না লেগে অন্য কারোর লাগতো তাহলে কি হতো? কি আর হতো, বলতাম তুই মেরেছিস। কি? আচ্ছা চল যাই, কাজ শেষ করি। আজ তো আমার জান্নাতের গায়ে হলো, অনেক কাজ বাকি। চল। আমি আর শান্ত মিলে সমস্ত আয়োজন করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কারণ প্রোগ্রাম হবে রাতে। আর এর মাঝে মিমের সাথে অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। এভাবে আজকের দিনটা চলে গেল। রাতে সব অনুষ্ঠানে আনন্দ করছে শুধু আমি ছাড়া, কারণ এখানে কারা এখন আসতে চলেছে আমি ভালো করে জানি। আমি তাদের সামনে যেতে চাই না। আমি যাদের সামনে যেতে চাই না তারা সবাই চলে এসেছে। তাই এক কোনায় দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছি। হঠাৎ পিছন থেকে কে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো, আর আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ তারা নয়তো। তাই আমি ভয় ভয়ে পেছনে দেখালাম। তখন আমি দেখলাম মিম আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। তখন আমি একটু নিশ্চিত হলাম। তখন আমি বললাম, কি হলো ম্যাম, আপনি এখানে কেন? আগে তুমি বলো, তুমি ওখানে না যে এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি কি, দূর থেকে নিজের মানুষদের দেখছি। নিজের মানুষ মানে? কোথায় তোমার নিজের মানুষ? নিজের মানুষ ওই যে ওইখানে। কোনখানে? আর স্বয়ং মিম। আমি দরজা খোলার সাথে সাথে মিম আমার রুমের ভিতর ঢুকে গেল। তখন আমি মিমকে বললাম, এই মিম, আপনি এত রাতে এখানে কেন? আগে দরজা বন্ধ করো, তারপরে বলছি। দরজা বন্ধ করবো মানে? সোজা কথা কানে যায় না? তোকে দরজা বন্ধ করতে বলেছি, তুই দরজা বন্ধ করবি। আমি দরজা বন্ধ করবো না, আর আপনি এখন এখান থেকে যান, কেউ দেখে ফেললে সমস্যা হবে। ভাবলে ভাবুক, তাতে আমার কি? আমি আমার হবু স্বামীর ঘরে এসেছি। এই কথা বলে মিম দরজার কাছে চলে গেল। আমি ভাবলাম হয়তো চলে যাবে, কিন্তু না, আমি দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে মিম আমার দিকে কেমন ভাবে যেন তাকালো। তারপর সে আমার দিকে আসতে লাগলো। তখন আমি বললাম, ম্যাম আপনি এমন ভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মিম একেবারে আমার কাছে চলে আসলো আর বলল, আমার মিষ্টি কই? আপনার মিষ্টি কই মানে? ওই তখন যে বললা তুমি রাতে আমাকে মিষ্টি দেবে, কই তোমার মিষ্টি? দাও দেখি, খাবো। ওই কথা দাঁড়ান দিচ্ছি। এই কথা বলে গেলাম টেবিলের কাছে। আমি আগে থেকে কয়েকটা মিষ্টি এনে রেখেছিলাম, কারণ আমি জানতাম আমি মিষ্টি খাওয়ার জন্য আসবে। তাই আগে থেকে মিষ্টি এনে রেখেছিলাম। আমি মিষ্টি নিয়ে মিমের কাছে চলে গেলাম আর বললাম, এই নিন আপনার মিষ্টি। কি আমি এই মিষ্টির কথা বলেছি নাকি? এই মিষ্টির মতো কোন মিষ্টির কথা বলছেন? আমি কথা বলতে না বলতেই মিম আমার সাথে যা করলো তা দেখে তো আমি আরো শক্ত খেয়ে গেলাম।
আমি ভাবতেই পারিনি যে মিম আমার সাথে এরকম কিছু একটা করবে। কারণ আমার কথা শেষ না হতে মিম আমাকে ভালোবাসার পরও শিখে দিল। আমি মিমকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। মিম ছেড়ে দেওয়ার পর দুজনে সরে গেলাম। তখন মিম আমাকে বলল, আমি এই মিষ্টির কথা বলেছিলাম। আর এটা কোনো মিষ্টি হলো নাকি? তোমার কাছে মিষ্টি নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা মিষ্টি লাগে। কইছে। আর এটা কোন ধরনের মিষ্টি? এটা আমার হবু বরের ঠোঁটের মিষ্টি। তাই নাকি? জি স্যার, তাই। অনেক হয়েছে, এখন আপনি আপনার রুমে যান, আমি এখন ঘুমাবো। আমি রুমে যাব মানে? আপনি রুমে যাবেন না কই যাবেন? আমি কোথাও যাব না, আমি আজ তোমার সাথে এখানেই ঘুমাবো। কি? জি স্যার, আপনি যা শুনেছেন তাই বলছি। এখন সামনে থেকে সর, আমি বিছানায় শুবো। আপনি আপনার রুমে যান, আপনি আপনার রুমে, আর আমি আমার রুমে ঘুমাবো। এখন আপনি আপনার রুমে যান প্লিজ। এত বেশি কথা বলো কেন? আমি একবার বলেছি না আমি এখানে ঘুমাবো, সো আমি এখানেই ঘুমাবো, আর তুমিও আমার সাথে ঘুমাবে। এই কথা বলে মিম আমাকে বিছানায় ফেলে দিল, আর সাথে মিমও আমার পাশে শুয়ে পড়লো। মিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন আমি মিমকে বললাম, আপনি তো আগে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেন, কিন্তু কি কারণে আপনি আমাকে ভালোবেসে ফেললেন? তুমি আমাকে তুমি করে বললে বলবো, না হলে বলবো না। আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। পারবি না মানে? তোকে আমাকে তুমি করে বলতেই হবে। এই কথা বলে মিম আমার গলা তার 2 হাত দিয়ে চেপে ধরলো। এভাবে চেপে ধরলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই আমি মিমকে বললাম, ওকে ওকে, তুমি করে বলবো। এই তো গুড বয়। এবারে বলো। তোমাকে আমি প্রথমে সহ্য করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে তোমার সাথে খারাপ ব্যবহার করতে করতে কখন যে তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি তা আমি নিজেই জানি না। এখন তোমাকে আমি না দেখে থাকতেই পারি না। আমার কেন জানি তোমার সাথে কথা না বললে, তোমার সাথে দেখা না হলে আমার যেন দিন যেতেই চায় না। আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। কোনো দিন আমায় ছেড়ে যেও না, তাহলে আমি আর বাঁচতে পারবো না। এই কথা আর কখনোই বলবো না। আমিও তোমাকে খুবই পছন্দ করি, ভালোবাসি। আমিও তোমাকে ছাড়া থাকতেই পারবো না। এই কথা বলে আমি মিমকে হাত দিয়ে বুকে জড়িয়ে নিলাম। মিম আমাকে ছড়িয়ে ধরলো আর বললো, আমি এখন ঘুমাবো, তুমি কোনো কথা বলবা না। জি মহারানী। মনে থাকে যেন। এই কথা বলে মিম চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল, আর আমি মিমের ঘুমন্ত চেহারা দেখছিলাম। মিম ছোট বাচ্চাদের মতো করে আমাকে জড়িয়ে ধরেছিল। মিমকে দেখে তো আমি আবারও ক্র্যাশ খেলাম। তখন আমি মিমের কপালে আলতো করে একটা ভালোবাসার পরশিকে দিয়ে মিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানের শব্দে আমার ঘুম ভেঙে গেল, আর আমি ঘুম থেকে উঠে তো অবাক হয়ে গেলাম, কারণ মিম আমার পাশে নেই। তার মানে মিম আগে থেকে উঠে চলে গেছে। আমি আর শুয়ে না থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম মসজিদে। ফজরের নামাজ আদায় করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে শান্ত আমাকে বলল, কি রে, এত সকালে কোথায় গেছিলি? এই তো বাইরে একটু হাঁটতে গিয়েছিলাম। ও আচ্ছা, চল খাবার খাবো। চল। আমি আর শান্ত চলে গেলাম খাবার টেবিলে। আমরা সবাই খাবার খেয়ে নিলাম। তারপর আমি আর শান্ত বাইরে চলে আসলাম। বাকি কাজগুলো শেষ করে নিলাম, কারণ আজ জান্নাতের বিয়ে। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমরা আছি তো। এই কথা বলে আঙ্কেল চলে গেল। আমরা আবার চারদিকটা দেখতে লাগলাম। এভাবে আমারও কিছুক্ষণ চলে গেল। এখন আস্তে আস্তে বাসায় মেহমান আসা শুরু করে দিয়েছে। তাই আমি আর শান্ত ফ্রেশ হতে চলে গেলাম। শান্তের রুমে চলে গেল, আর আমি রুমে চলে গেলাম মিমের কাছে। দেখলাম মিম জান্নাতকে সাজিয়ে দিয়েছে। তখন আমি বললাম, আপনাদের কি হলো? কেবল তো শুরু করলাম। কি এতক্ষণ ধরে সাজুগুজু করেছো, আর এখন বলছো কেবল শুরু করলাম? কেন, হিংসে হচ্ছে নাকি? জি না। হিংসে হলে আপনাকেও সাজিয়ে দিচ্ছি। লাগবে না, আর আপনি একটু আমার রুমে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। এই কথা বলে আমি চলে গেলাম আমার রুমে। আমি আমার রুমে এসে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পরে মিম রুমে আসলো আর বললো, বলো কি বলবা? আমার আবার তৈরি হতে হবে। এইখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, আর তোমার চোখ বন্ধ করো। দাঁড়াইছি। আর কিস করবা, এদের চোখ বন্ধও করতে হবে কেন? মানে? দেখি সবাই তো তাই করে। এত বেশি বোঝো কেন? যতটুকু বলেছি সেইটুকুই করো। আচ্ছা করছি। এই কথা বলে মিম তার নিজের চোখ বন্ধ করে রাখলো, আর আমি সেই দিন যে শাড়িটা কিনেছিলাম সেটা নিয়ে আসলাম। আমি শাড়িটা মিমের মাথায় দেওয়ার কারণে মিম চোখ খুলে ফেললো। তারপরে সে সেই শাড়িটার দিকে তাকালো এবং আমাকে দেখলো।
তখন আমি বললাম, কি পছন্দ হয়েছে তো? হুম, খুব খুব পছন্দ হয়েছে। তাহলে আজকে এই শাড়িটা পরবা। ওকে। এই কথা বলে মিম আমাকে জড়িয়ে ধরলো, আর আমি তো তার কাজ দেখে অবাক। এইসব করে মিম পাগলিটা কিন্তু আমার কাছে মিমের এই পাগলামিগুলো খুব ভালো লাগা শুরু করলো। তাই তো কিছু বলতে পারি না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ওয়াশরুমে গোসল করে। আমিও নীল কালারের একটা পাঞ্জাবি পরে নিলাম, চলে গেলাম বাইরে। আমি কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর হঠাৎ খেয়াল করলাম যে মিমের আব্বু ভিতরে এসেছে। তাই আমি চলে গেলাম তার কাছে। আমি তার কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলেন। যাবো। তা বাবা, আমার মেয়ে কোথায়? তাকে যে দেখছি না। ও, ম্যামের কথা বলছেন? উনি তো রেডি হচ্ছে। মিমকে ম্যাম বলা এখনো বাদ দিলে না? আর এখানে এসে কি মিম তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে নাকি? অনেক কিছুই করেছে, কিন্তু আপনাকে তো আর বলতে পারবো না। কি বললাম বাবা? না আঙ্কেল, কিছু বলেনি। আর এখানে আসার পরে ম্যাম আমার সাথে কোনো খারাপ ব্যবহারই করেনি। ও আচ্ছা। এভাবে আমি আর আঙ্কেল কথা বলতেছিলাম। কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম যে মিম উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি মিমের দিকে তাকিয়ে যে চোখ ফেরাতেই পারছি না। মিমকে আজ দেখতে অপূর্ব সুন্দরী লাগছে, কারণ মিম আমার দেওয়া নীল কালারের শাড়িটি পরেছে। শাড়ির 2 হাত ভরা নীল কালারের চুড়ি, হালকা মেকআপ, লাল লিপস্টিক, গোলা চুল, দেখতে জাস্ট ওয়াসাম। মনে হচ্ছে কোনো নীলপরি আমার সাথে আসছে। তাকে দেখে যে আমি আবারও পূর্বের নয় ক্রাশ খেয়ে গেলাম। আমি মিমের দিকে তাকিয়ে আছি। এর মধ্যে কখন যে মিম আমার সামনে চলে এসেছে জানি না। আমার সামনে এসে, কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কখন আসলে? এই তো একটু আগে আসলাম। এইভাবে তারা কথা বলছিল আর আমি মিমের দিকে হা করে তাকিয়ে আছি। এটা হয়তো আঙ্কেল বুঝতে পেরেছে, আর আঙ্কেল আমাকে খুব পছন্দ করে। তাই আঙ্কেল বলল, আচ্ছা, আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। এই কথা বলে আঙ্কেল চলে গেল। আঙ্কেল চলে যাওয়ার পর মিম আমার পেটে একটা খোঁচা মারল আর বলল, এইভাবে পাগলের মতো হা করে তাকিয়েছিলে কেন? কোনোদিন কি মেয়ে মানুষ দেখো নাই? এখন আব্বু কি ভাববে? দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। তাই নাকি? পাম মারা বাদ দাও। এত তাড়াতাড়ি বুঝে গেলে আমি পাম মেরেছি? কি? কিছু না। এর মাঝে শান্ত চলে আসলো আমাদের মাঝে। শান্ত এসে বলল, বাহ বাহ, মনে হচ্ছে তো আজ তোদেরই বিয়ে। যা, কি সব বলছিস? দুইজন একই কালারের পোশাক করছিস, তোদের দুজনকে খুব মানিয়েছে রে। হয়েছে, এইবার চুপ করো। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম লজ্জা লাল হয়ে গিয়েছে। তখন মিম বলল, আমি জান্নাতের কাছে গেলাম। এই কথা বলে মিম চলে গেল। মিম চলে যাওয়ার পরে আমি আর শান্ত চলে গেলাম। আবার আমাদের কাজ করতে লাগলাম। এভাবে চলতে লাগলো। একটু পরে বর আসলো। সবাই বর দেখে ব্যস্ত হয়ে গেল, শুধু আমি ছাড়া। কারণ আমি জানি বরকে বা কারা এখানে এসেছে। সবাই সবার মতো আনন্দ করতে লাগলো, কিন্তু আমি এক কোনায় দাঁড়িয়ে আছি। কিন্তু হঠাৎ আমি যাকে দেখলাম তাকে দেখে তো আমি পুরাই শক খেয়ে গেলাম। আমি এই কাকে দেখছি, তাকে দেখে যে আমার চোখের পানি কোনো বাদই মানছে না। অজরে চোখের পানি পড়ে যাচ্ছে, কারণ আমি দেখলাম যে আমার মা এখানে এসেছে। তার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কেমন যেন শুকিয়ে গেছে। আমার আব্বু এখানে এসেছে, তার ও একই অবস্থা। এখন তাদেরকে দেখে আমার নিজের কাছে খারাপ লাগছে, কি অবস্থা করেছে তাদের শরীরে। তাই আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে গেলাম আমার রুমে। আমি আমার রুমে এসে চিৎকার মেরে কান্না করতে লাগলাম। ওখানে তো আর কান্না করতে পারবো না, তাই আমি আমার রুমে এসে কান্না করছি। আর আমার মনে পড়ে গেল অতীতগুলো। এই একটা মেয়ের জন্য আমার পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। আর আমি আমার পরিবার থেকে দূরে, আর আমি আমার আম্মুকে খুব ভালোবাসি, আর তার শরীরের এই অবস্থা। কিভাবে আমি এগুলো সহ্য করব? আমার চোখের পানি অঝরে যাচ্ছে, কোনো বাধই মানছে না। কি করব আমি? আমি কি আমার আম্মুর কাছে যাব নাকি যাব না? না, যাব না, কারণ আমার আম্মা আমাকে তার সামনে কোনোদিন যেতে নিষেধ করেছে এবং তার সাথে কথা বলতেও নিষেধ করেছে। কিভাবে যাব? আমার খুবই কষ্ট হচ্ছে। তাই আমি আমার বেডে শুয়ে পড়লাম আর আমি কান্না করতে লাগলাম। এভাবে অনেকক্ষণ কান্না করলাম। হঠাৎ কে যেন দরজায় নক করলো আর আমি কান্না বন্ধ করে দিলাম। আবার কে যেন নক করলো, তাই আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি আমার চোখে মুখে পানি দিলাম, যেন কেউ বুঝতে না পারে যে আমি কান্না করেছি। চোখে মুখে পানি দেওয়ার পরে আমি চলে আসলাম দরজার কাছে। দরজার কাছে এসে আমি দরজা খুলে দিলাম।
আমি যেই দরজা খুলে দিলাম তখন আমি বাইরে যাকে দেখলাম তাকে দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম। কি বলবো বা কি করব ভেবে পাচ্ছি না, কারণ দরজার সামনে আমার আম্মু সহ বাসার সবাই দাঁড়িয়ে আছে। আমি সেখানে নেহা ও মিমকেও দেখলাম। আম্মু একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি একবার আম্মুর দিকে তাকিয়ে তারপর নিচের দিকে তাকিয়ে আছি, কারণ তার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, তাই আমি নিচের দিকে তাকিয়ে আছি। ও আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে আছি এটা আম্মু কিভাবে জানলো, আমাকে তো কেউ দেখে নাই, তাহলে কিভাবে জানলো? চলো একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যায়। আমি যখন ওখান থেকে কান্না করতে করতে চলে আসলাম, কিছুক্ষণ পরে নেহা এই বিয়ের অনুষ্ঠানে আসলো। নেহা চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু নেহা হঠাৎ খেয়াল করলো যে মিম এই অনুষ্ঠানে আছে। নেহা ভাবলো যেহেতু মিম এখানে আছে সেহেতু মানিক এখানে থাকবে, তাই সে মিমের কাছে গেল। তারপর বলল, হ্যালো, হাই। আপনার সাথে কি কিছু কথা বলতে পারি? জি বলুন। আপনি মানিকের ম্যাম, তাই না? হুম, কিন্তু আপনি কে? আমাকে আপনি চিনবেন না, মানিক আমাকে চেনে। আর মানিক কি এই অনুষ্ঠানে আছে? হুম, আছে, কিন্তু আপনার নাম কি? আমার নাম নেহা। কি? তাহলে তুই সেই নেহা যার কারণে মানিক আজ আপনজন থেকে দূরে? কি এমন দোষ করেছিল যার কারণে তার সাথে তুই এমন করেছিস? হ্যাঁ, আর এখানে আবার কেন এসেছিস? আবার অন্য মতলব আছে নাকি? কিন্তু আমি থাকতে তুই তা কোনোদিনই করতে পারবি না। আজ যদি এই অনুষ্ঠান না হতো তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম। আমার কথাটা একটু শুনুন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখন আসতে পারেন। প্লিজ আমার কথাটা একটু শুনুন। আমার কোনো কথা শোনার নাই। এই কথা বলে মিম চলে গেল, আর নেহা ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে সে ভাবলো মানিক এখানে আছে, এটা তার বাবা মাকে জানা দরকার। তাই সে চলে গেল আমার আম্মুর কাছে। আম্মুর কাছে গিয়ে বলল, আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল। বল মা। আন্টি, মানিক এই অনুষ্ঠানে আছে। কি? কোথায় আমার ছেলে? কোথায় কোথায় ওই মেয়ে? আমি দেখছি। এই কথা বলে আম্মু মিমের কাছে গেল। মিমের কাছে এসে মিমকে বলল, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম মিম। তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। ও আচ্ছা, তুমি মানিক নামের কাউকে চিনো? হুম, চিনি, কিন্তু আপনি কে? আমি সেই অবাগা মা যে নিজের ছেলেকে বিশ্বাস না করে অন্য মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে হারিয়েছি। কি? আপনি মানিকের আম্মু? রে মা, আমার ছেলের কোথায়? কতদিন তাকে দেখি না, তাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমরা ছেলে কোথায় বল না মা। আন্টি, আপনি একটু শান্ত হন, আপনার ছেলে ভালো আছে। কিভাবে আমি শান্ত হব বল? যে ছেলেকে কোনোদিন বকাও দেয় নাই, আর সেই ছেলেকে আমি কিনা। আমার কান্না শুনে সবাই আম্মুর কাছে চলে আসলো। সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখন আম্মু সবাইকে আমার কথা বললো, আর সবাই আমার কথা শুনে অস্থির হয়ে গেল। সবাই আমাকে দেখতে চাইলো। এখন এখানে যে একটা বিয়ে হচ্ছে এটা কারোরই খেয়াল নেই, সবাই আমাকে দেখা নিয়ে ব্যস্ত। তখন মিম আমার আম্মুকে ধরে বলল, আন্টি, আপনি কান্না করেন না, আপনার ছেলে এখানেই আছে। আমি আমার ছেলের কাছে যাব। কোথায় আমার ছেলে? আমিও যাব। বল না মা, আমার ছেলে কোথায়? ওকে, আপনারা সবাই যাবেন। আমার ছেলে কোথায়? ও তো এখানে ছিল একটু আগে। দেখ তো কোথায় আছে ও। সবাই আমাকে খুঁজতে ব্যস্ত হয়ে গেল। এবার চুপ করো। করছি। মা, তুমি আমার কাছে আসো। মিম আমার কাছে এসে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যে মিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তখন আমার আম্মু মিমের মাথাটা হাত দিয়ে উপরে তোলার বলল, দেখে দেখি আমার বৌমাকে দেখি। তোমার নাম কি মা? আমার নাম মিম। খুব সুন্দর নাম তো তোমার। তা তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকায়। তোমার বাসায় কে কে আছে? আমি আর আমার আব্বু। ভাই সাহেব, ওখানে কেন? এদিকে আসে। মিমের আব্বু আমার আব্বুর কাছে চলে গেল। তারপর তারা কিছুক্ষণ আলাদা কথা বললো। কিছুক্ষণ পরে আমাদের কাছে এসে বলল, তোমরা দুইজন উপরে যাও। এই কথা বলে আমি আর মিম উপরে চলে গেলাম আমার রুমে। মিম আমার সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি। মিম আমার রুমে গেল। আমি যে রুমে ঢুকলাম সাথে সাথে আমার কাছে এসে আমার কলার চেপে ধরলো আর বলল, তখন কি যেন বললি? আমি তোর কি যেন হই? আমি আবার কখন কি করলাম? আমি শুধু তোর ম্যাম হই, তাই না? আর কিছু হই না, তাই না? আরে করছোটাকে? আমি মরে যাবো তো? আম্মুর সামনে ওইসব কথা বলা যায় নাকি? বাহ, এখন আবার আপনি থেকে তুমি হয়ে গেলাম। আর তুমি তো তুমি হও। রাখ তোর ঢং। আমার এভাবে কথা বলছি, হঠাৎ পেছন থেকে কারো হাসির শব্দ শুনতে পেলাম। সাথে সাথে মিম আমাকে ছেড়ে দিল আর আমার কাছ থেকে একটু দূরে চলে গেল। তখন আমি দরজার দিকে তাকালাম, তখন দেখলাম শান্ত জান্নাত, বৃষ্টি আর হৃদয়
দরজার কাছে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। আপনারা হয়তো হৃদয় আর বৃষ্টিকে চিনেন না। হৃদয় হলো আমার খালাতো ভাই, আর আজ বিয়ে। আর বৃষ্টি হলো আমার মামাতো বোন। আমি তাদের হাসি দেখে লজ্জায় পড়ে গেলাম, আর মিমের দিকে তাকিয়ে দেখি মিম লজ্জায় একদম লাল হয়ে গেছে। তখন শান্ত বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন এই অবস্থা না জেনে বিয়ের পরে কি হয়। হয়েছে, তোকে আর চিন্তা করতে হবে না। হ, এই ভাইয়া, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? তারপরে বৃষ্টি আমাকে যা বললো তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। কারণ বৃষ্টি আমাকে বলল, কেন মানে? আজ তো তোমার বিয়ে। বিয়ে মানে? কার সাথে বিয়ে? বিয়ে মানে বিয়ে। আজ তোমার আর আমার মিম ভাবির বিয়ে। হ্যাঁ? না, হ্যাঁ। আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা দুইজন আর একসাথে বিয়ে করব। আর আমি একদিনে দুই ভাবি পাবো। বলেই হাসা শুরু করলো। তখন আমি বললাম, আচ্ছা বাদ দে, আর বল, আমরা যে রেডি হবো কোনো পোশাক নিয়ে আসছিস? কোনো নতুন পোশাক লাগবে না, তোমাদের দুজনকে এই পোশাকে খুব ভালো মানিয়েছে। শুধু একটু ফ্রেশ হয়ে নাও। তাই কর। ওদের কথা মতো আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে সবাই চলে গেলাম বিয়ের অনুষ্ঠানে। ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার ওখানে যাওয়ার পরে সবার সাথে কথা বললাম। সবার উপস্থিতিতে আমাদের বিয়েটা আজ হয়ে গেল। বিয়ে শেষে সবাই কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। আর হৃদয়ের জান্নাত চলে গেল হৃদয়ের বাসায়। কিন্তু বৃষ্টি আর হৃদয়ের সাথে গেল না। বৃষ্টি আমাদের সাথে আমাদের বাসায় আসলো। আমি বাড়িতে এসে দেখি আমাদের সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি চিনতেই পারছি না যে এটা আমাদের বাড়ি। এভাবে কাটতে লাগলো আমার সময়। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ বৃষ্টি আসলো আমার কাছে। এসে আমাকে বলল, এই যে মিস্টার, আপনার তারা গোনা শেষ হলো? আমি তারা গুনছি। তোকে কে বললো? দেখতেই তো পাচ্ছি, আকাশের দিকে তাকিয়ে তারা গুনছো। আপনাকে আর পাকনামি করতে হবে না, এখন আপনি যান। আমি যাব মানে? তাহলে কি করবেন? আমার সাথে বসে তারা গুনবেন নাকি? কি না, আপনি আমার সাথে চলেন। আমি কোথায় যাব? গেলেই দেখতে পাবেন। এই কথা বলে বৃষ্টি আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গেল। আমাকে আমার রুমের সামনে নিয়ে এলো, আর আমাকে আমার রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মানে আমাকে আমার বাসায় ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিল। আমি আজ কয়েক বছর পর আমার রুমে ঢুকলাম। আমি দেখলাম আমার রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমি আমার রুমটা যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। তারপর আমি আস্তে আস্তে আমার বিছানার দিকে এগোতে লাগলাম। আমি খাটের পাশে দাঁড়ানোর সাথে সাথে খাটের উপর থেকে নেমে এসে আমাকে সালাম করলো। তারপর আমি মিমকে ধরে তুলে আমার খাটের উপর বসলাম। আমি যখন মিমের ঘুমটা তুলে মিমের দিকে তাকালাম, তখন দেখি মিম আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম না কি কারণে মিম আমার দিকে এভাবে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কি হয়েছে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি আজ সব কিছু শুধু আসলে ফেরত দেব। কি শুধু আসলে ফেরত দেবো? তুই আমাকে এতদিন যেই কষ্ট দিয়েছিস সেটা। কি? আর আজকের দিনে এইসব কথা বলতে হয় না। আরে রাখ তোর আজকের দিন। এতদিন আমাকে তোর থেকে দূরে রেখেছিস, সেটা এখন আমি পোষায় নেব। কিভাবে? দেখবি। এই কথা বলে মিম আমার দিকে আসতে লাগলো, আর আমিও পিছাতে লাগলাম। তখন আমি বললাম, তুই আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? কেন জানো না বুঝি? না, কেন? আমি তোমার ইজ্জত নিব। কি না, এটা করতে পারে না। আমাকে একলা পেয়ে আমার এত বড় সর্বনাশ। কিন্তু আমি তো এমনটাই করব। এই কথা বলে মিম একদম আমার কাছে চলে আসলো। এখন মিমের নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। কেমন জানি লাগছে আর কি। হঠাৎ করে মিম চাটু ট্যাগ করে দিল। এরপর হারিয়ে গেলাম ভালোবাসার অত সমুদ্রে। যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।